শপিংয়ে যাওয়ার জন্য রেডি হচ্ছি। সামনে ঈদ, তাই কিছু কেনাকাটা করতে হবে। এমন সময় আম্মু বলে, আম্মু আজকে একটু তাড়াতাড়ি আসিস। আমি কেন? আম্মু তোকে নিয়ে তোর খালার বাসায় যাব। আমি তোমার বোনের বাসায়, তুমি যাও। আমি গিয়ে কি করব? বড় খালার বাসায় গেলে আমার বোরিং লাগে, কারণ ওই বাসায় কথা বলার মতো কেউ নাই। আম্মু আরে যাব তো তোর জন্য, তোকে নিয়ে যাওয়ার জন্য বলেছে। আমি আমার জন্য যাবে মানে? আম্মু হুম, তোকে দেখে না অনেক দিন, আমি ওকে যাব। আম্মু হুম, তাহলে শপিং করে আয় তাড়াতাড়ি। তারপর আমি শপিং করতে চলে আসলাম। আমার জন্য আর আম্মুর জন্য কিছু কেনাকাটা করে আবার বাসায় ফিরলাম। আম্মু তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হ। আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। আম্মু চল বাবা এখন রওনা দেওয়া যাক। আমি 1 ঘন্টা পর খালার বাসায় এসে পৌঁছলাম। খালা আরে বাবা মেহেদি, আসলে তাহলে আমাদের বাসায়? কতদিন হলো তোমাকে দেখি না, অনেক শুকিয়ে গেছ। আমি অসুস্থ ছিলাম যে, এর জন্য শুকিয়ে গেছি। মনে মনে বলি আমি মোটা ছিলাম, কবে যে শুকাবো। আম্মু ভিতরে যেতে বলবা না, বাইরে আর কত দাঁড়িয়ে থাকব। খালা আসো, ভিতরে আসো, বিশ্রাম নাও তোমরা। আমি তোমাদের জন্য নাস্তা নিয়ে আসছি। আমি নাস্তা শেষ করে আমি একটু ঘুরতে বের হলাম। আর খালার বাসার কাছে সুন্দর একটা জাদুঘর আছে, এটা আমার পছন্দের। জাদুঘরের ভিতরে প্রবেশ করার পর আমি পাশের কক্ষে কয়েকজন মেয়ের কণ্ঠ শুনতে পাই। তারপর আড়াল থেকে লুকিয়ে দেখি সুন্দরী একটা মেয়ে হাসতেছে, চুলগুলি বাতাসে উড়তেছে। মেয়েটার ঠোঁটের নিচে একটা তিলও আছে। অপরূপ সুন্দরী মেয়ে, নীল শাড়িতে একদম পরীর মতো লাগতেছে। প্রথম দেখেই পাগল হয়ে গেলাম। ইচ্ছে করছে এখনই গিয়ে বলে দেই আমি তোমাকে ভালোবাসি পড়ি। হঠাৎ করে কে যেন আলিফা বলে ডাক দিল, আর তারপরই মেয়েটা হাওয়া হয়ে গেল। চারিদিকে অনেক খুঁজেও পেলাম না। ধুর, পরিচয়টা ও হলো না, মনটা নিমিষেই খারাপ হয়ে গেল। অতঃপর আমি আবার ফিরে আসলাম খালার বাসায়। আম্মু, কিরে মেহেদি, তুই কোথায় ছিলি? আপনাদের তো আমার পরিচয় দেওয়া হয় নাই। আমার নাম মাসুদুর রহমান মেহেদি। আমি মেরিন ইঞ্জিনিয়ারিং এ পড়তেছি, ফাইনাল ইয়ার। জি আম্মু, আমি একটু কাপাস হাটিয়া মুক্তি সংগ্রাম জাদুঘরে ঘুরতে গিয়েছিলাম। খালা, ভালো করছো, ঘুরলে তোমার মনটা ভালো থাকবে, আর ওই জাদুঘর অনেক সুন্দর। আম্মু, আমাকে সাথে নিয়ে যেতে পারিস নাই? আমিও একটু ঘুরে আসতাম। তুমি যে যাবে সেটা তো জানতাম না। মনে মনে ভাবছি তোমাকে নিয়ে গেলে হয়তো পরীর দেখা পেতাম না আমি। খালা, আচ্ছা তোমরা ডিনার করবে, আসো। খাওয়া দাওয়া শেষে আমি একটু টিভি দেখে ঘুমাতে গেলাম। আমার ঘুম আসছে না, চোখ বন্ধ করলেই সেই পরীর চেহারা ভেসে ওঠে। আমি যে পরীর প্রেমে পড়ে গেছি। আম্মু, এই মেহেদি কয়টা বাজে? হ্যাঁ, এখনো যে ঘুমাচ্ছিস ষাঁড়ের মতো। তাড়াতাড়ি ওঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে আয়। আমি মনে মনে এই রে পরীকে নিয়ে ভাবতে ভাবতে যে কখন ঘুমিয়ে গেছি মনেই নাই। আচ্ছা আম্মু, তুমি যাও, আমি আসতেছি। তারপর ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে চলে আসলাম। আম্মু আর খালাকে কি বিষয় নিয়ে যেন গুনগুন করতে দেখলাম। আমাকে দেখেই থেমে গেল। খালা, ঘুম হয়েছে রাতে, আমাকে বলল। হ্যাঁ খালা। কথা বলতে বলতেই ব্রেকফাস্ট শেষ। আম্মু, বাবা শুন, আজ তোকে নিয়ে তোর খালার ননদের বাসায় ঘুরতে যাব। রেডি হয়ে নে। কিছু না ভেবেই আমিও সম্মতি দিয়ে দিলাম। আম্মু, কিরে আর কত সময় লাগবে তোর? এই তো আম্মু, হয়ে গেছে, বের হও এখন। আম্মু, ওকে বাবা চল।
কিছুক্ষণ পর আমরা খালার ননদের বাসায় এসে পৌঁছলাম। খালার ননদকে সালাম দিলাম। খালার ননদ, আসো বাবা, ভিতরে আসো। সেই কতদিন আগে যে তোমাকে দেখছিলাম। মাশা আল্লাহ, অনেক সুন্দর হয়ে গেছ। আমি লজ্জা পেলাম, কিছু বললাম না। তারপর আম্মু, খালা আর ওই আন্টি একসাথে অন্য রুমে চলে গেল। আমি একা রয়ে গেলাম। কিছুক্ষণ পর আম্মু আসলো। আম্মু, বাবা তোকে এই বাসায় কেন আনছি জানিস? আমি, ঘুরতে নিয়ে আসছো এই তো। আম্মু, আম্মু না, ঘুরতে নিয়ে আসিনি, তোর জন্য মেয়ে দেখতে আসছি। আমি, রেগে গিয়ে, কি বলতেছ তুমি, পাগল হয়ে গেছো নাকি? আমি এখনো স্টুডেন্ট। আমি কি এখন বিয়ের উপযুক্ত নাকি? হ্যাঁ, আমি কি খাওয়াবে বিয়ের পর বউকে? তাছাড়া আমার একজনকে ভালো লাগে, প্রথম দেখাতেই প্রেমে পড়ে গেছি। আম্মু, কে সে, চিনিস তাকে? আমি, না চিনি না, জাদুঘরে দেখেছি এক পলক, আর দেখেই প্রেমে পড়ে গেছি। আম্মু, তাহলে ভুলে যা। আর তোর বড় খালার এই ননদের মেয়ের সাথেই বিয়ে দিব। কোনো কথা বলতে পারবি না, বড়দের উপর কোনো কথা নাই। আমি, তাহলে আমার পরীর কি হবে? জীবনের প্রথম প্রেমে পড়লাম, আর সেটাও কি অপূর্ণ থেকে যাবে? আবার হুট করে বিয়ে? আম্মু, হ্যাঁ, হুট করেই, কারণ মেয়েটা অনেক সুন্দরী, গুণবতী মেয়ে। আর মেয়েটি তোকে ঠিক করতে পারবে, কারণ ও তোর 3 মাসের বড়, তুই ওর উপর জোর প্রয়োগ করতে পারবি না। আমি, কি? একে তো হুট করে বিয়ে, তার উপর আবার সিনিয়র, আমার জীবনটা তেজপাতা করে দিবে। আম্মু, চুপ করে বসে থাক, ওরা মেয়েকে নিয়ে আসবে। আমি, আধা ঘন্টা হয়ে গেল, এখনো মহারানীর আসার কোনো খবর নাই। না জানি কত আটা ময়দা মাখতেছে। আম্মু, চুপ কর হারামজাদা, ও এমনিতেই অনেক সুন্দরী, মেকআপ করতে হয় না। আমি, আচ্ছা মানলাম। অতপর ৪৫ মিনিট পর মহারানীর আগমন। লম্বা ঘোমটা দিয়ে আসছে, দেখার কোনো উপায় নেই। এসেই আম্মুকে পায়ে ধরে সালাম করে নিল, না তো আমার মাকে আমার কাছ থেকে কেড়ে নিল। আম্মু, বেঁচে থাকো মা। এখন লম্বা ঘোমটা সরাও, আমি আমার ছেলের হবু বউকে দেখি। মেয়েটি ঘোমটা সরিয়ে নিল। আমি, এ কি দেখছি? মাথা ঠিক আছে তো? না, একটা চিমটি কেটে দেখি এটা বাস্তব না সত্য। অনেক জোরে চিমটি কেটেছি, ব্যথা পাচ্ছি। তাহলে তো এটি কোনো স্বপ্ন নহে রে বালক মেহেদি, এ তো আমার সেই জাদুঘরের হারিয়ে যাওয়া পরী। আর আম্মু ওর সাথে আমার বিয়ে ঠিক করছে। ব্যাপারটা মেঘ না চাইতে বৃষ্টির মতো। পরীকে নীল শাড়িতে যা লাগতাছে, পুরাই মাথা নষ্ট আমার। ইচ্ছে করছে বিয়ে করে এখনই পরীকে নিয়ে হানিমুনে চলে যায়। উফ, পিঠে চিমটি কাটে আবার কে? আম্মু, এই হারামজাদা, কি হয়েছে তোর? হা করে তাকিয়ে আছিস। আমি, কি হবে? হ্যাঁ, কিছু না তো, আমি ঠিক আছি। সবাই কি বুঝে ফেলল নাকি যে আমি পরীর রূপের মায়ে ডুবে গেছিলাম? খালা, মাশা আল্লাহ, অনেক সুন্দর লাগতাছে আজকে আলিফাকে। আমি, মনে মনে, সুন্দর তো লাগবেই, খালা বউটা যে আমার, আহা, ভাবতেই কত ভাল লাগে। হবু শাশুড়ি, আচ্ছা মিনারা আপা, আপনারা কিছু বলছেন না যে আমার মেয়েকে কি পছন্দ হয় নাই? আমি, মনে মনে, এই পরীকে কার না পছন্দ হবে? আর হ্যাঁ, আপনাদের একটি কথা বলি, মিনারা হচ্ছে আমার আম্মুর নাম। ওদিকে আম্মু বলছে। আম্মু, পছন্দ হবে না কেন? এরকম রূপবতী মেয়েকে পছন্দ না হবার কোনো কারণই নাই। আম্মু আমাকে উদ্দেশ্য করে বলে, কিরে তোর পছন্দ হয়েছে? আমি, তুমি আমার মা, আর তোমার পছন্দই আমার পছন্দ। একটু ভাব নিয়ে বললাম। কারণ একটা মেয়ে যখন জানতে পারে যে একটা ছেলে তাকে অনেক ভালোবাসে, তার প্রতি ফুটবল, তখন মেয়েটা ছেলেটাকে পাত্তাই দেয় না। হবু শাশুড়ি,
আলহামদুলিল্লাহ। মিনারা আপা, আপনার ছেলে যখন রাজি তখন বিয়ের দিন তারিখটা পাকা করে ফেলা যায়। আম্মু, অবশ্যই আসছে শুক্রবারেই, তাহলে পবিত্র কাজটা করা উচিত, যদি আপনাদের কোনো সমস্যা না থাকে। হবু শাশুড়ি, আরে না আপা, কোনো সমস্যা নাই, তাহলে আসছে শুক্রবারেই বিয়ে। আমি, আহা, আমার এত ভালো লাগে কেন? আমার ক্রাশ আমার বউ হবে, বাহ, ভাবতেই কেমন যেন লাগে। আম্মু, আচ্ছা তাহলে আলিফাকে নিয়ে ভিতরে যান। ওরা ভিতরে যাবার পর আম্মু আমাকে বলে, কিরে তখন ওইভাবে হাঁ করে তাকিয়েছিলি কেন? বলছিলাম না, ও অনেক রূপবতী। তুই তো শুধু জাদুঘরের মেয়েকে নিয়েই পড়েছিলি। আমি, আরে আম্মা, এই সেই জাদুঘরের পরী যাকে প্রথম দেখেই প্রেমে পড়ে গেছি। আর তুমি তার সাথেই আমার বিয়ে ঠিক করছো, তুমি খুব ভালো মা, সেরা মা, আই লাভ ইউ আম্মা। আম্মু, হয়েছে, আর ঢং করতে হবে না। আমি, অতঃপর সবকিছু ঠিক হবার পর আমরা আমাদের বাসায় ফিরলাম। ফিরেই বন্ধুদের কল দিলাম মেসেঞ্জার গ্রুপে। আর হ্যাঁ, আমার বন্ধুদের নাম হলো সজীব, বাপ্পি, তন্ময়, বশর, নূরনবী, আরও অনেকেই। সজীব, কিরে চাস্তো, কি খবর তোর? আমি, খুব ভালো চাস্তো, সুখবর আছে তোদের জন্য। সজীব, বাপ্পি, তন্ময়, বশর, সবাই, কি সুখবর আছে বল দেখি শুনি। আমি, শুক্রবার আমার বিয়ে, আর সেটা আমার ক্রাশের সাথে। বন্ধুরা, কি বলিস রে, তর বিয়ে আবার ক্রাশের সাথে? কখন কি হলো জানতেই পারলাম না। আমি, সব জানতে পারবি কাল সকালে, সবাই বসুন্ধরা শপিং কমপ্লেক্সে চলে আসবি, ওইখানে সব বলবো ও কেনাকাটা করব। বন্ধুরা, ওকে, ঠিক আছে। আমি, পরদিন সকালে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে গিয়ে ওদের সবাইকে নিয়ে কেনাকাটা শেষ করে রেস্টুরেন্টে খেতে বসে পুরো ঘটনাটা বললাম। ওরা শোনার পর, বন্ধুরা, কষ কি এত পুরো সিনেম্যাটিক কাহিনী, রূপকথার গল্পের মতো? আমি, হ্যাঁ, তা বলতে পারিস। আচ্ছা শুন, তোরা সবাই কাল সময় মতো চলে আসবি। তোদের ছাড়া আমি বিয়ে করতে যাব না। সজীব, আমরা সবাই চলে আসব। এখন তাহলে তুই বাসায় যা। আমি, ওদের বিদায় জানিয়ে বাসায় চলে আসলাম। তারপর ফ্রেশ হয়ে ডিনার করে দিলাম এক ঘুম। আর এই ঘুমেই রাত শেষ। আম্মু, ফ্রেশ হয়ে নাস্তা করতে চলে আয়। আমি, ফ্রেশ হয়ে নাস্তা করে রুমে চলে আসলাম। বিয়ের সময় হয়ে আসছে, বন্ধুরা সবাই চলে আসছে। সজীব, কিরে গোসল করে রেডি হ তাড়াতাড়ি। আমি, গোসল করে রেডি হয়ে সবাই মিলে রওনা দিলাম। 30 মিনিট লাগলো পৌঁছতে। সবাই বিয়ের গেট ধরছে। এখন ওদের আবদার পুরা করে বিয়ের পিঁড়িতে বসতে যেতে হবে। অবশেষে বিয়ে করে বাসায় বউ নিয়ে আসলাম। আম্মু আমাদের বরণ করে নিল। তারপর আম্মুকে আমরা সালাম করে বাসর রুমে ঢুকবো, ঠিক ওইখানেও গেট ধরছে। আবার ওদের আবদার পূরণ করে বউকে রুমে রেখে ছাদে গেলাম বন্ধুদের সাথে একটু বুদ্ধি পরামর্শ করতে। সজীব, কিরে চাস্তো, এত সময় লাগে বউয়ের কাছ থেকে আসতে? বাপ্পি, আরে শালাই তো পারছে না ওর বউয়ের কোলে গিয়ে উঠতে। আমি, তোরা মজা নিচ্ছিস, ওকে নে মজা, তোদের বিয়েতে আমিও মজা নিব। নূরনবী, আরে ভাতিজা রাগ করো কেন? আজকেই তো একটু মজা করব আমরা। বশর, জামালপুইরা রে, তাহলে তুই আমার আগেই বিয়েটা করে ফেললি। আমি, বশরকে উদ্দেশ্য করে, তো কি তর মতো বুড়ো হয়ে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করব নাকি? তন্ময়, তোরা নিজেদের মধ্যে ঝগড়া করিস না তো। আমাদের সবার উচিত মেহেদীকে এখন শুভেচ্ছা জানিয়ে ওর বউয়ের কাছে পাঠানো। রনি, হুম, ঠিক বলছিস তুই। আমি, তোরা সবাই আমার জন্য দোয়া কর। ওইদিকে আম্মু ডাকছে। আম্মু, এই হারামজাদা বউ একা বসে আছে, তুই তাড়াতাড়ি রুমে যা। আমি, এই রে, অনেক সময় হলো, এইবার আসি আমি, শুভ কাজটা সারতে হবে। রনি, হুম, যা, আর মনে করে বিড়ালটা মারতে ভুলিস না।
আমি, আরে না কাকা, বিড়ালটাই আগে মারব, তোরা দোয়া কর, আমি গেলাম। এই বলেই আমি বাসর রুমে ঢুকলাম। আমার বুকের হার্টবিট ফাস্ট হয়ে গেছে, পা আর চলছে না। বউ আমার লম্বা ঘোমটা টেনে বসে আছে। আহা কি সুন্দরী বউ আমার! রূপের মায় আমি যে ঘায়েল হয়ে যাচ্ছি। রুমের লাইটটা অফ করে ক্যান্ডেল লাইট জ্বালিয়ে দিলাম। কি শুনেছি বাসর রাতে বউ স্বামীর পা ছুঁয়ে ছালাম করে, কিন্তু আলিফা যে করছে না। ওহো, যে আমার সিনিয়র, এই জন্যই সালাম করতে হয়তো লজ্জা পাচ্ছে। আমার লজ্জাবতী বউটারে। নাহার দেরি করে লাভ নেই, এখন যাওয়া যাক বউয়ের কাছে। অবশেষে এক বুক সাহস নিয়ে বিড়াল মারার কথা মাথায় রেখে আস্তে আস্তে ওর কাছে গিয়ে বসলাম। যেমনই ঘোমটাটা সরাতে যাব ঠিক ওই মুহূর্তে আমার হাতটি এক ঝটকায় ছাড়িয়ে দিয়ে নিজেই ঘোমটা সরিয়ে ফেলল। আহ কি অপরূপ সুন্দরী আমার বউ, যেন পরীর দেশের রানী। চোখে কাজল, বাঁকা দাঁত, ঠোঁটের নিচে তিল, দীঘল কালো ঘন কেশ। উফ, একদম রূপকথার রাজকন্যা। ওদিকে ঘোমটা সরিয়ে ও বলছে, আলিফা, এতক্ষণ ঘোমটা দিয়ে বসে থেকে আমার অস্বস্তি বোধ হচ্ছে। আমি ওর হাতটি ধরতে গেছি ঠিক তখনই, আলিফা, একদম ধরবি না আমাকে। আমি, কি বলছো এসব? স্বামী তার বউয়ের হাত ধরবে না তো কে ধরবে? আর তাছাড়া আমি তোমার স্বামী, তুমি আমাকে তুই করে বলছো কেন? আলিফা, কিসের স্বামী? কে স্বামী? আমি ওর কথা শুনে হতভম্ব হয়ে গেলাম। কি বলো এসব? আমি তোমার স্বামী, আজই তো আমাদের বিয়ে হলো। আলিফা, সরি, আমি তোকে আমার স্বামী মানতে পারবো না। আমি, তোমার মাথা কি ঠিক আছে নাকি? পুরাই গেছে। হ্যাঁ, এসব কি বলতেছ? মজা করতেছ আমার সাথে? আলিফা, আরে শুন, তোর মতো ছেলের সাথে আমার মজা করতে হবে নাকি? আমি বুঝছি তুমি আমাকে বোকা বানাচ্ছ। আলিফা, তোর মতো ছেলেকে আমি বোকা বানানোর মতো সময় আমার কাছে নাই। আর আয়নাতে নিজের চেহারাটা কোনো দিন দেখেছিস? হ্যাঁ, একদম গেও ভূত, খ্যাত, কাইল্লা, চামচিকা। কি আছে? হ্যাঁ, আমার স্বামী হবার মতো কোনো যোগ্যতাই নাই তোর মাঝে। আমি ওর কথা পেয়ে গেলাম। কোনো বউ কখনো তার নিজের স্বামী কে এভাবে আঘাত দিয়ে কথা বলে না। ওর কথা শুনে আজ অনেক খারাপ লাগছে। কেন না আমার জন্মদাত্রী মা আমাকে কখনো এভাবে বলা দূরে থাক, কালো অবধি বলেনি। আচ্ছা, মানলাম আমি অসুন্দর কালো। এটা কি আমি নিজে হয়েছি এমন? তো আমাকে ওই সৃষ্টিকর্তা ভালোবেসে বানিয়েছে। অনেক খারাপ লাগছে, কান্না পাচ্ছে, তবুও এক ফোঁটা জল বের হতে দিচ্ছি না। নিজেকে শক্ত করে ওরে বললাম, আচ্ছা আমি কালো, গেও, ভূত, খ্যাত, চামচিকা, এটাই কি তুমি দেখতেছ? একটি বার আমার ভিতরের ভালোবাসা দেখবে না? আলিফা, তর ভালোবাসার গুলি মারি আমি, তুই আমাকে আপনি করে বলবি? আমি, আচ্ছা বলবো। আপনি জানেন আমি না আপনাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলছি। সেদিন জাদুঘরে দেখার পর থেকে আমি আপনার জন্য পাগল। দয়া করে আপনি আমার ভালোবাসাটা বুঝার চেষ্টা করুন। আমি আপনার জন্য আমাকে চেঞ্জ করে ফেলব, তবুও আপনি আমাকে কষ্ট দিয়েন না। জীবনের প্রথম কাউকে এতটা ভালোবেসেছি আমি। আপনি আর আমাকে আঘাত করে কথা বলবেন না। আমার ভালোবাসাটা মেনে নেন আপনি। আপনি যা বলবেন আমি তাই করব। আমি আমার লাইফটাকে স্যাক্রিফাইস
করে দিব দরকার লাগলে তবুও। আপনি আমাকে স্বামীর অধিকার থেকে বঞ্চিত করবেন না। আলিফা, সরি, আমি তো কে মানতে পারবো না, কারণ হচ্ছে আমার একজনকে ভালোবাসি। আমাদের 3 বছরের সম্পর্ক। আর ও ডাক্তার। তোর মতো সামান্য মেরিন ইঞ্জিনিয়ারিং পড়ুয়া ছাত্র না, তাও আবার আমার জুনিয়র তুই। তোরে আমি মানতে পারবো না। আমি ওর সম্পর্কের কথা শুনে আর নিজেকে ঠিক রাখতে পারলাম না। চোখের কোণে পানি বেয়ে বেয়ে পড়তেছে। চোখ মুছে কান্নাজড়িত কণ্ঠে ওরে বললাম, আচ্ছা, আপনার সম্পর্ক আছে তাহলে এই কথা আগে কেন বলেননি? আমি কি দোষ করেছিলাম? কেন আমার জীবনটা শেষ করে দিলেন আমাকে? আমার ও তো আর 10টা ছেলের মতো বিয়ে করে বউকে নিয়ে সুখের সংসার করার স্বপ্ন ছিল। কেন আপনি আমার সাথে এমন করলেন? আলিফা, আমার কোনো দোষ নেই। আমি কেন তোর মতো ছেলেকে স্বেচ্ছায় বিয়ে করতে যাব? আমার মা আমাকে বলছে বিয়ে করতে, আর মা ডাক্তারকে মানবে না, তাই আমাকে এত তাড়াতাড়ি হুট করে তোর সাথে বিয়ে বসতে বাধ্য করেছে। আমি, আচ্ছা বুঝলাম সব। এখন তাহলে আমার কি হবে? আমি কোনো স্বপ্ন নিয়ে বাঁচব? আলিফা, তোর কি হবে সেটা তো আমি জানি না। সেটা তুই জানিস কি করবি? পারলে একটা রিলেশন করে বিয়ে করে নিস। আর হ্যাঁ, তুই কখনো আমার কাছে স্বামীর অধিকার চাইবি না, আমার কাছেও আসবি না। আমাকে কি মনে হয় আপনার কাছে? হ্যাঁ, ভালোবাসা এতই সস্তা নাকি যে আজকে আপনাকে ভুলে গিয়ে কালকে অন্যজনের সাথে রিলেশন করে বিয়ে করে ফেলব? আমি আপনাকে ভালোবাসতাম, ভালোবাসি, আর ভবিষ্যতেও বাসব, কিন্তু কখনো আপনার কাছে ভালোবাসা চাইব না, কথাটি বলে দিলাম। আর এটাও শুনেন, আপনি নিজেই একদিন আমার কাছে আসবেন, ভালোবাসা ভিক্ষা চাইবেন, কিন্তু সেদিন আমি পাথর হয়ে যাব। ফিরিয়ে দিব আপনাকে, কিন্তু ভালোবাসব ঠিকই আপনাকেই। একা জীবনটা কাটিয়ে দিব, তবুও ভালোবাসা চাইব না। আর বললেন না আপনার কাছে যেন স্বামীর অধিকার নিয়ে না যাই। আরে শুনেন, আমি আপনাকে কোনো দিন টাচও করব না। আর যারে ভালোবাসেন তাকে নিয়ে সুখী হইন, ডিভোর্স দিয়ে দিব আপনাকে, চাইতেও হবে না। ডাক্তারের ভালোবাসা সত্যি হলে আপনি আমার বউ হবার আগেই ডাক্তার আপনাকে বিয়ে করে নিতে পারত। আপনি একদিন বুঝবেন আর কাঁদবেন, যেমন আজ আমি কাঁদতেছি। আলিফা, আচ্ছা, আর ফালতু বকিস না তো। তুই বসে বসে স্বপ্ন দেখ এই দিনের আশায়। আর ডিভোর্স তুই কি দিতে চাইবি? আমি নিজেই তোকে ডিভোর্সের জন্য বলতাম। তোকে আমার একদমই সহ্য হয় না। এখন ঘুমাবো একটু শান্তিতে। তুই আবার কোনো সুযোগ নিতে আসবি না। আমাকে টাচ করলে তোর আম্মুকে তোর নামে মিথ্যা অপবাদ দিব আমি। ওকে যান, আপনি ঘুমান, আর আপনি নিশ্চিন্ত থাকেন, আপনাকে একটি ফুলের টোকাও দেওয়া হবে না। আলিফা, আমি কিভাবে ঘুমাবো যদি তুই আমার সাথে একই খাটে ঘুমাতে চাস? আপনার সাথে আমি ঘুমাবো? পাগল হয়নি আমি, বুঝছেন? আপনি খাটে ঘুমান, আমি সোফায় ঘুমাবো, নিচের ডাইনিং রুমে। আলিফা, না, নিচে ডাইনিং রুমে না, তাহলে সবাই সন্দেহ করতে পারে। আমি আজব, তাহলে আমি কোথায় ঘুমাবো? আলিফা, তুই এই রুমেই বালিশ নিয়ে ফ্লোরে ঘুমাবি। আচ্ছা, আপনি ঘুমান নির্ভয়ে। আলিফা, ওকে, তুইও ঘুমা, শুভরাত্রি। শুভরাত্রি বলেই উনি ঘুমিয়ে গেল। কচু রাত্রি আমার সবাই বিয়ের প্রথম
রাতে বউয়ের ভালোবাসা উপভোগ করে, আর আমার কি না ডিভোর্সের কথা শুনতে হয়। কত স্বপ্ন ছিল এই বাসর রাতকে নিয়ে, আর হয়ে গেল কি? এটাই আমার কপাল। এসব ভাবতে ভাবতেই ওর ঘুমন্ত রূপের দিকে আমার নজর গেল, আর তারপরই আলিফার ঘুমন্ত মুখখানির দিকে চোখ পড়তেই আমি আবার ক্রাশ খেয়েছি। একটা মেয়ে এত সুন্দরী কিভাবে হয়? এত সুন্দরী একটি মেয়ের মনটা এত কুৎসিত কেন? আমাকে একটুও বুঝে না আমি যে ওরে অনেক বেশি ভালোবাসি। কি করে ওরে ভুলব? ভুলতে যে হবেই। ওর মুখের উপর চুলগুলি চলে এসেছে, সরিয়ে দিব কি করে? আমি যে কথা দিয়েছি ওরে কখনো টাচ করব না। এসব ভাবতে ভাবতেই কখন যে ঘুমিয়ে পড়েছি, আর কখন রাতের অন্ধকার কেটে গিয়ে দিনের আলো ফুট উঠেছে নিজেও জানি না। আম্মুর ডাকে ঘুম ভাঙ্গে। আম্মু, বৌমা ও বৌমা, সকাল হয়েছে এবার। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মেহেদিকে সাথে নিয়ে নাস্তা করতে আসো। আলিফা, মা আপনি যান, আমরা ফ্রেশ হয়ে আসতেছি। আমি মায়ের সাথে কি সুন্দর করে কথা বলল, আর আমার সাথে কুত্তার মতো ব্যবহার করে। মনে মনে বললাম, আলিফা, ওই গেও ভূত, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে চল। আমি, জি উঠছি। এরপর ফ্রেশ হয়ে দুইজন একসাথে বের হবার আগে ওরে বললাম, শুনেন, আপনার আর আমার মাঝে কি চলছে এবং কি হতে যাচ্ছে সেটা শুধু আমরাই জানি, আর কেউ যেন না জানতে পারে। আম্মুর সামনে এমনভাবে আমার সাথে কথা বলবেন যাতে আম্মু না বুঝতে পারে আমাদের মাঝে কি চলছে। আলিফা, আচ্ছা ঠিক আছে, চল। আমি, ওকে চলেন। ডাইনিং রুমে চলে আসছি। আম্মু, মাশা আল্লাহ, বউ মাকে অনেক সুন্দর লাগতেছে। আসো মা, আসো, আমার সাথে বসো তুমি। আমি, বাহ, কি সুন্দর কথা, এখনই আমার মা আমাকে ভুলে গেছে। নকল বউ মাকে নিয়ে আছে, আবার আদর করে সাথে বসানো হচ্ছে। আমি এখন পর হয়ে গেছি। মনে মনে বললাম, আম্মু, কিরে মেহেদি, তুই কিছু বলছিস না যে? চুপ করে আছিস কেন? আমি কি বলবো, বলার মানুষ তো এসেই গেছে, এখন আমি না বললেও হবে। ক্ষুধা লেগেছে অনেক, খেতে দাও। তারপর খাওয়া দাওয়া শেষ করে যখন উঠব তখন আম্মু বলছে, শুনো, আমি চাইছি তোমরা এই মাসের 15 তারিখে হানিমুনে চলে যাও। 1 মাস ঘুরে আসো দুইজন একসাথে, তাহলে তোমাদের অনেক ভালো লাগবে। আমি, না মা, এখন এসব হানিমুনের দরকার নেই। বিয়েটাই যেখানে মিথ্যা হয়ে গেছে, ডিভোর্স হয়ে যাবে সেখানে হানিমুনের দরকার নেই। কথাটি আসতে বললাম। আম্মু, দরকার নেই মানে কি? হ্যাঁ, তুই কি পাগল হয়ে গেছিস? বিয়ের পর হানিমুন হবে না তা তো মেনে নেওয়া যায় না। হানিমুন হবে আমি যা বলছি তার বাইরে একটি কথাও বলবি না তুই। আলিফা, হ্যাঁ মা, আপনি ঠিক বলছেন, আমরা হানিমুনে যাব। আপনি যাবার ব্যবস্থা করেন। আমি, মনে মনে, এই মেয়েটি কি পাগল হয়ে গেছে? নিজেই বিয়ে মানছে না, আবার নিজেই এখন বলছে হানিমুনে যাবার ব্যবস্থা করতে। লজ্জা বলতেই নাই মেয়েটির। আম্মু, হ্যাঁ বৌমা, সব ব্যবস্থা হয়ে গেছে। আগামী 15 তারিখে তোমাদের ফ্লাইট, আর তোমরা যাচ্ছ লন্ডন। আমি, আচ্ছা ঠিক আছে। তারপর রুমে চলে আসলাম। রুমে এসে ওরে বললাম, আপনি কি পাগল? নিজেই বিয়েটা মানছেন না, আবার সেই আপনিই নিজে থেকে
হানিমুনে যাওয়ার জন্য রাজি। আলিফা, আরে গাধা, হানিমুনে গিয়ে তো আর আমি তোর সাথে ঘুরব না। তুই তোর মতো থাকবি আর আমি আমার মতো ডাক্তারের সাথে ঘুরব। আমি মানে কি? হ্যাঁ, আপনি এখনো আমার বউ, আর তাই আপনি এসব করতে পারবেন না। ডিভোর্সের পর যা মন চায় করবেন, আমার কোনো আপত্তি নেই। আলিফা, আচ্ছা যা, ঠিক আছে, মানলাম তোর এই কথা। আমি, ধন্যবাদ। আলিফা, ওয়েলকাম। শুন, আমার কিছু কেনাকাটা করতে হবে, তুই আমার সাথে যাবি? আমি, আচ্ছা, আপনি রেডি হন, এখনই বের হব। তারপর রেডি হয়ে সোজা তার জন্য মার্কেটে চলে গেলাম। আলিফা, দেখ তো আমাকে কোনো শাড়িতে মানাবে। আমি, আপনি নীল শাড়িটা নিতে পারেন, নীল শাড়িতে আপনাকে পরীর মতো লাগে। তারপর তার পছন্দ মতো প্রয়োজনীয় কেনাকাটা শেষ করে একটি রেস্টুরেন্টে গেলাম। ওরে বললাম, আপনি কি খাবেন? অর্ডার দেন, আমি বিল দিয়ে দিচ্ছি। আলিফা, কেন, তুই কিছু খাবি না? আমি, আমার মনে এত রং নাই, আমি খাবো না, তাই আপনি খান। আলিফা, ওকে, তাহলে তুই কি করবি? আমি, এখন সেলুনে যাব চুলের ট্রিটমেন্ট করাইতে। আলিফা, আচ্ছা যা তুই, আমি খাওয়া শেষ করে বাসায় চলে যাব। আমি, তারপর রেস্টুরেন্ট থেকে সোজা জেন্টস পার্লারে চলে আসলাম। পার্লারের বিউটিশিয়ানকে ডেকে বললাম, আমার বউ আমাকে এভাবে অপমান করছে, এখন আপনারা এমন কিছু করে দেন যাতে ও দেখলেই অবাক হয়ে যায়। বিউটিশিয়ান, আরে ভাই, কোনো টেনশন নাই, আপনি বসেন, 1 ঘন্টার মধ্যে আপনাকে স্মার্ট লুক দিব। আপনার দাড়ি ও চুল দুইটাই ট্রিটমেন্ট করে আপনাকে হিরো বানিয়ে দিব। আমি, তার কথা শুনে অনেক খুশি হয়ে গেলাম। তারপর সে শুরু করে দিল আমাকে আধুনিক স্মার্ট লুক দেওয়ার কাজ। 1 ঘন্টা পর তার কাজ শেষে আমাকে বলল, বিউটিশিয়ান ভাই, এখন চোখ মেলে আয়নাতে আপনাকে দেখেন, চিনতে পারছেন কিনা? আমি চোখ মেলে আয়নাতে তাকিয়ে দেখে পুরো অবাক হয়ে গেলাম। আমি নিজেই নিজেকে চিনতে পারছি না। গেও খ্যাত বলে আমাকে এত অপমান করেছে যে সেও যদি আজ আমাকে দেখে চিনতে পারবে না। আজ আমি আধুনিক যুগের আর 10টা স্মার্ট ছেলের মতো আমিও স্মার্ট। আর কেউ আমাকে আমার লুকের জন্য অপমান করে কটু কথা শোনাতে পারবে না। আজ আমি অনেক খুশি। তারপর পার্লারের বিউটিশিয়ান আমার বিল কত হয়েছে তা জেনে তা পরিশোধ করে, তার সাথে তাকে 500 টাকা বকশিশ দিয়ে আমি পার্লার ত্যাগ করলাম। রাস্তায় যাবার সময় নোটিশ করলাম কয়েকটি মেয়ে আমার দিকে তাকিয়েছিল। এর মানে আমি এখন আর আগের মেহেদি নাই, এখন আমি এক নতুন মেহেদি, যাকে কেউ কখনো বাজে লুকের জন্য অপমান করতে পারবে না। ভাবনার ছেদ পড়ল বাসার সামনে এসে। এবার আমি নিজের মনোভাবকে চেঞ্জ করে বাসায় প্রবেশ করে রুমের দরজায় নক দিলাম। আর 2 বার নক দেওয়ার পর আম্মুর আদেশে আলিফা দরজা খুলতে আসে। আলিফা দরজা খুলেই অবাক দৃষ্টিতে আমি, দরজা খুলেই অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল আলিফা। আলিফা, তুই মেহেদি না? তর এ কি পরিবর্তন, চিনতেই পারছি না। খ্যাত থেকে স্মার্ট হয়ে গেলি কেমনে? তোর দিক থেকে তো চোখ সরাতে পারছি না। আমি, আপনার চোখ সরাতে হবে না, আমিই সরে যাচ্ছি। সরেন, আমাকে ভিতরে ঢুকতে দেন। আলিফা, আচ্ছা ভিতরে আয়। বল তো তুই এই স্মার্ট হয়েছিস কিভাবে? আগে তো আনস্মার্ট খ্যাত ছিলি। আমি, শুনেন আমি আগে কেমন ছিলাম
সেটা আমি ভুলে গিয়েছি। আর আপনি আমাকে আমার অসুন্দর আনো স্মার্ট লুকের জন্য কম ছোট করেন নাই। এখন আর পারবেন না। মানুষ চাইলে যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে। আর পরিবর্তনের কারণটা আজীবন মনে রাখে। আমিও মনে রেখে দিয়েছি। আমাকে কতটা অপদস্থ করা হয়েছে তা ভুলব না কখনো। আর এখন থেকে দেখবেন কিভাবে আমার ভালোবাসাও পরিবর্তন হয়ে যায়। আলিফা, আরে তোর পরিবর্তনে আমার কিছু আসে যায় না বুঝলি। কারণ আমি আমার ডাক্তারকে ভালোবাসি। আম্মু, বৌমা তোমরা দুজনে কিসের আলাপ করছো? আরে মেহেদি তোর এত পরিবর্তন কিভাবে? আমি কত বলেছি নিজেকে পরিবর্তন করতে করিসনি। আর এখন বউয়ের ভালোবাসা পেয়ে এত পরিবর্তন। আলিফা, এমনি হানিমুন নিয়ে আলোচনা করছিলাম মা। আমি মনে মনে কত বড় মিথ্যা কথাটা বলল ডাইনিটা। আর আম্মার ও যে কথা ভালোবাসা পেয়ে নাকি এমন পরিবর্তন। সত্য কথা যদি জানতো মা অনেক বেশি কষ্ট পেত। যাই হোক, এবার বাস্তবে ফিরে আসা যাক। মা বিয়ের পর সবাই পরিবর্তন হয়, তাই আমিও হলাম। তাছাড়া আমার বউ যে সুন্দরী, ওর সাথে মানানোর জন্য আমাকে তো একটু পরিবর্তন হতে হবেই, তাই না? তাছাড়া ওরও তো আশা থাকতে পারে যে ওর স্বামী অনেক স্মার্ট হবে। তাই সবকিছু ভেবেই এই পরিবর্তন। আম্মু, বাহ, ভালো লাগলো তোর কথা শুনে। তুই বুঝতে পারছিস তোর বউকে। আচ্ছা, এখন আয় বাবা, খেয়ে বিশ্রাম কর। আমি, আচ্ছা আম্মু, আমরা ফ্রেশ হয়ে আসছি। তারপর ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে রুমে চলে এলাম। আলিফা, শুন, আজকে চাইলে তুই বিছানায় থাকতে পারিস, অসুবিধা নেই। আমি, তার আর কোনো দরকার নেই। আমার কোনো চাওয়া নেই, সকল চাওয়া পাওয়াকে মাটি দিয়ে দিছি। আমি চাই না কারো সাথে ঘুমোতে। আলিফা, নিজে থেকে বললাম তো, তাই দাম দিলই না ওকে, যা ফ্লোরেই ঘুমা। আমি, জি, আপনি বিছানায় আরাম করে নির্ভয় ঘুমান, আমি ফ্লোরেই ঘুমাবো। আলিফা, ওকে, গুড নাইট। আমি, দরদ দেখাতে আসছে আমাকে। চাই না কেউ আমার প্রতি দরদ দেখাক। নিজ তো আরাম করে ঘুমাচ্ছে। কষ্ট হচ্ছে আমার নিজের বাড়ি, আর নিজের কিনা বিছানা রেখে ফ্লোরে ঘুমাতে হয়। একেই বলে কপালের নাম গোপাল। যাই হোক, ঘুমিয়ে পড়ি। সকাল বেলায়। আলিফা, এই মেহেদি ঘুম থেকে উঠবি না? সকাল হয়ে গেছে তো। আমি, ঘুম ঘুম চোখে ঘুম ভাবে। কি হয়েছে? হ্যাঁ, কেবলই তো ঘুমিয়েছি। বিরক্ত করবেন না যান। আর চোখে পরীকে দেখে নিলাম। ভেজা খোলা চুলের ঘ্রাণে আমি মাতাল হয়ে যাচ্ছি। অপরূপ সুন্দর লাগছে ওকে। ধুর, কি ভাবছি এসব ওরে নিয়ে, এত ভেবে লাভ নেই। এখন ফ্রেশ হয়ে আসি। ফ্রেশ হয়ে সরাসরি নাস্তা করতে চলে গেলাম। আমার সামনে বসছে আলিফা। আমি খাওয়ার পাশাপাশি ওকেও দেখছি। বিষয়টা ও বুঝতে পেরে। আলিফা, এই খাবারের সময় অন্যদিকে তাকাতে নেই, খেয়ে উঠো। আমি, মা সাথে, তাই আজ বউ ভালোবেসে সুন্দর করে একটা কথা বলল। এতদিনের বিবাহিত জীবন অতিবাহিত করার পর মাকে দেখানোর জন্য বলা হলেও এতেই আমি ভালোবাসা খুঁজে নিয়েছি। খাওয়া শেষে মা বলল, আম্মু, তোমারা সবকিছু গুছিয়ে ফেলো, আজ বিকালেই তোমাদের হানিমুনের ফ্লাইট। আলিফা, ওয়াও মা, এটা তো খুশির কথা। আমি এখনই যাচ্ছি সবকিছু গুছাতে। এই তুমিও আসো, আমাকে হেল্প করবে। আমাকে উদ্দেশ্য করে বলল,
আমি আচ্ছা চলো। মনে মনে ভাবছি বউ তা এত ভালো হলো কেমনে? আজ ওর কথাতে শুধু ভালোবাসা লেগে আছে। যাই হোক, আমাদের সবকিছু গোছানো শেষ, আমরা এখন রেডি, বের হব। আমাদের সাথে আম্মুও যাবে, আমাদের এয়ারপোর্ট পর্যন্ত দিয়ে আসবে, সাথে ফ্রেন্ডরাও আছে। অবশেষে 1 ঘন্টা পর আমরা এয়ারপোর্টে এসে পৌঁছলাম। আম্মু, এই নে বাবা তোদের দুজনের টিকিট। সাবধানে রাখো, আর গিয়ে পৌঁছালেই জানাবি। আমি আচ্ছা মা, আমাদের জন্য দোয়া করবে। বন্ধুরা, সাবধানে যাস, আর কোনো দরকার পড়লে জানাতে ভুলবি না। আর হানিমুন থেকে আসার সময় সুখবরটাও নিয়ে আসবি। আমি আচ্ছা, তোমরা সবাই ভালো থাকো। আর মা, তুমি নিজের প্রতি খেয়াল রাখবে, ঠিকমতো ঔষধগুলো খাবে। কোনো কিছুর দরকার হলে আমার বন্ধুদের বলবে। আর শুন বন্ধু, তোরাও ভালো থাকিস আর দোয়া করিস। এই বলে সবার কাছ থেকে বিদায় নিয়ে আমরা দুজন প্লেনে আমাদের সিটে গিয়ে বসলাম। আলিফা, আজ তোমাকে অনেক সুন্দর লাগছে। সবাই হাঁ করে তাকিয়ে আছে, আমার দেখে সহ্য হচ্ছে না। তুমি জানালার পাশে এসে বসো। আমি হুট করে আমার প্রতি এত প্রেম কোথা থেকে আসলো? আর ওরা তাকালেই, আপনার কি, আপনি তো আমাকে মানেন না আপনার স্বামী হিসেবে। আলিফা, এটি বুঝবে না তুমি। একটা মেয়ে একটি ছেলেকে ভালো না বাসলেও সেই ছেলের সাথে অন্য মেয়েকে সহ্য করতে পারে না। আর হ্যাঁ, তুমি এখন থেকে আমাকে আর আপনি করে না, তুমি করে বলবে, না হলে সবাই ভাববে আমাদের মাঝে কোনো ঝামেলা আছে। আমি আচ্ছা ঠিক আছে, আপনি যা বলেন তাই হবে। আলিফা, আপনি যা বলেন মানে কি? হ্যাঁ, তুমি বলবা। আমি ওকে, তুমি যা বলো। তারপর প্লেন উড়তে শুরু করল। এদিকে এক সুন্দরী এয়ার হোস্টেস এসে আমাকে বলল, এয়ার হোস্টেস, এই যে শুনেন, আপনি তো মা মেহেদি, আর উনি আপনার স্ত্রী আলিফা সোহাব। আমি হ্যাঁ, কি বলবেন বলেন। আলিফাকে দেখিয়ে সুন্দর করে বললাম। আলিফা তো জলে পুড়ে মরছে। আমার অনেক ভালো লাগছে। এয়ার হোস্টেস, জি, আপনারা আপনাদের সিট বেল্ট লাগান, আর এই যে আপনাদের নাস্তা খেয়ে নিন। আর যে কোনো প্রয়োজনে আমাকে ডাকবেন। একটা কথা, আপনাকে অনেক স্মার্ট লাগছে। আমি ওকে, ঠিক আছে, আমি প্রয়োজনে আপনাকে ডাকব। এদিকে বউ তো জ্বলতেছে আগুনের মতো। আলিফা, এই কুত্তা হারামি এয়ার হোস্টেস, এর সাথে তুই আর কোনো কথা বলবি না। যা বলার আমি বলবো, কথাটা মনে থাকে যেন। আমি ওরে রাগানোর জন্য এয়ার হোস্টেসকে ডাক দিতে যাব, যখন তখনই ও আমাকে ধরে। আলিফা আমাকে অমনি ধরে বলল, আলিফা, এই কুত্তা তোকে না কে বলি? বললাম তুই ওই মেয়েকে ডাকবি না। তাহলে কেন ডাকলি? আমার কথা কি মাথায় ঢুকেনি নাকি মেরে ঢুকাতে হবে? আমি এই ছাড়ো না, সবাই দেখছে। সবাই কি বলবে বলতো? ছেড়ে দাও, তোমার স্বামীর মান সম্মান কি তুমি ক্ষুণ্ণ করতে চাও? আলিফা, দেখার দেখুক। আমি আমার জুনিয়র স্বামীকে শাসন করব, এতে কার কি? হ্যাঁ, একদম চুপচাপ বসে থাকবে, কারো সাথে কথা বলা তো দূরে থাক, তাকাবেও না। আমি আচ্ছা, জো হুকুম মহারানী। আমি আর কারো দিকে তাকাবো না, শুধু আমার এই পরীর দিকেই অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকব। আর তোমার রূপের মুগ্ধতায় নিজেকে ডুবিয়ে নিব। আলিফা, এই যাও তো দুষ্টু।
এভাবে বলবে না, আমার লজ্জা লাগে আর পড়ে তোমার প্রেমে পড়ে যাব। আমি ওর হাতটি ধরে বললাম, সমস্যা নাই, তো স্বামীর প্রেমে তো স্ত্রী পড়বে। আলিফা, কিন্তু আমি যে ডাক্তারকে ভালোবাসি, ওরে ভুলতে পারবো না আমি। আমি আমি তোমাকে এত বেশি ভালোবাসা দিব যে তুমি ডাক্তারকে ভুলে গিয়ে আমার ভালোবাসায় ডুব দিতে চাইবে। আলিফা, আচ্ছা দুষ্টু, এখন চুপ করে বসো। এয়ার হোস্টেস আপু, দয়া করে একটু এদিকে আসবেন। এয়ার হোস্টেস, জি ম্যাম, বলুন। আলিফা, আপনি এখন থেকে যা কথা বলার আমার সাথে বলবেন, আমার স্বামীর সাথে কোনো কথা বলতে হবে না। এয়ার হোস্টেস, কিন্তু আপু। আলিফা, কোনো কিন্তু নেই, আমি যা বলছি তাই করবেন। কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নিন। এয়ার হোস্টেস, আচ্ছা ম্যাম, ঠিক আছে। তুমি এভাবে না বললেও পারতে। আলিফা, আমি কিভাবে বলবো না বলবো সেটা তোমার বলে দিতে হবে না। চুপ করে বসে থাকো আমার দিকে তাকিয়ে। আচ্ছা বউ, ব্যাপারটা বুঝছি না, ও কি প্রেমে পড়ল আমার? হঠাৎ করে এত ভালোবাসা কেন দেখাচ্ছে? যাই হোক, আমি এত কিছু ভাবতে পারবো না, বরং ওর দিকে তাকিয়ে ওর রূপের মুগ্ধতায় ডুবে যায়। অতপর 3 ঘন্টা শেষে প্লেন অবতরণ করল। আলিফা, এই আমার হাত ধরে নিয়ে নামবে। একা একা চলে যাচ্ছে বউকে রেখে, কত বড় কলিজা। আচ্ছা আসো। তারপর আমরা এয়ারপোর্ট থেকে ট্যাক্সি নিয়ে সোজা বালির রিসোর্টের কাছাকাছি একটি হোটেলে গিয়ে উঠি। হোটেলটি খুব নিরিবিলি জায়গায়, সমুদ্রের সাথে, তাই বারান্দা থেকে সমুদ্রের ভিউটা উপভোগ করা যায়। আমাদের পৌঁছতে সন্ধ্যা হয়ে গেছে, তাই আর আজ সমুদ্র সৈকতে যায়নি। এসেই বাসায় ফোন দিয়ে আম্মুকে ও বন্ধুদের জানিয়ে বারান্দায় বসে সমুদ্রের তীরে আছড়ে পড়া ঢেউ আর সমুদ্রের ভিউটা উপভোগ করছি এমতাবস্থায়। আলিফা, এই আর কতক্ষণ বসে থাকবে? আসো, ডিনার করে এসে গল্প করব। ওকে, চলো। তারপর দুজন একসাথে হাতে হাত মিলিয়ে চলে গেলাম ডিনার করতে। ডিনার শেষ করে দুজন 2 কাপ কফি নিয়ে বারান্দায় বসে সমুদ্রের মনোরম পরিবেশটা উপভোগ করতেছি। আলিফা, দেখছো সমুদ্র কত সুন্দর? কালকে আমরা ব্রেকফাস্ট করেই সৈকতে চলে যাব হুম। আচ্ছা বউ, যাব। তোমাকে অনেক সুন্দর লাগছে। তোমার চোখের লেপটানো কাজল, দীঘল কালো কেশ, ঠোঁটের নিচের তিল আমাকে কিল করে নিচ্ছে। তোমার চুলের ঘ্রাণে আমি মাতাল হয়ে যাচ্ছি। আমার ইচ্ছে করছে আজ তোমার মাঝে ডুবে যেতে। আলিফা, সেভাবে বলিও না। আসো, আজ তোমাকে আমি আমার করে নিব। আজ আমার খুব ভালো লাগছে। আজ আমি আমার বউয়ের ভালোবাসা একদম কাছ থেকে উপভোগ করব। তারপর সোজা চলে গেলাম বেডরুমে। আলিফা, আসো, কাছে আসো। মাতাল হয়ে ওর নেশায় ডুবে যাওয়ার জন্য কাছে চলে গেলাম, একদম কাছে। ওর নিঃশ্বাস আমার মুখে আর আমার নিঃশ্বাস ও মুখের উপর পড়ছে। আলিফা, এই সরো, কিছু হবে না। আমার পাশে চুপ করে ঘুমিয়ে পড়বে। কোনো দুষ্টুমি নয়। ধ্যাত, ভাল্লাগে না এই সময় কেউ এমন কথা বলে। নিজেই বলল ওর করে নিবে, এখন আবার নিজেই বলে কি না কিছু হবে না। এটা কেমন ভালোবাসা? ধ্যাত, ভাল্লাগে না। ঘুমিয়ে পড়ি, যা হবার কাল হবে। সকালে ওর চিমটি খেয়ে ঘুম শেষ। আলিফা, ওই উঠো, ফ্রেশ হয়ে নাস্তা করে বিচে যাব।
আমি, আচ্ছা আমি আসছি ফ্রেশ হয়ে। আর এত জোরে কেউ চিমটি দেয় নাকি? অনেক লাগছে। আলিফা, এইটুকুতেই লাগছে, আরো ব্যথা অপেক্ষা করতেছে। জাস্ট ওয়েট মেহেদি, জাস্ট ওয়েট, আসতে বলল। আমি, কি বিড়বিড় করতেছ? আলিফা, কিছু না, ফ্রেশ হয়ে আসো। আমি, ফ্রেশ হয়ে নাস্তা করে দুজনে বালির একটি কফি শপে গেলাম। এখানে অনেক ভালো কফি পাওয়া যায়, যা বিশ্বের সেরা মানের কফি, এবং এখান থেকেই এগুলো সাপ্লাই দেওয়া হয়। আর এই কফি এক জাতের পচা মাছের থেকে বানানো হয়। এটি শুনে আমার আর কফি খেতে ইচ্ছে করছে না। তবুও এখানে আসছি, আর এখানের নামকরা কফি না খাইলে তো হবে না। তারপর দুজনে কফি খেয়ে বিচের দিকে রওনা দিলাম। আলিফা, দেখছো বিচটা কত সুন্দর? পানি একদম ফ্রেশ, নিচের বালি দেখা যাচ্ছে, এতে পরিষ্কার। এই চলো না একটু দুজনে ভিজে গোসল করে যায়। আমি, না এখানে না, এখানের সবচেয়ে আকর্ষণীয় পিঙ্ক বিচে গিয়ে ভিজব। আলিফা, আচ্ছা চলো তাহলে আমরা পিঙ্ক বিচেই যাই। আমি, তারপর আমরা একটি স্পিড বোটে করে পিঙ্ক বিচে গেলাম। আলিফা, ওয়াও জোস, কত সুন্দর বিচ, একদম পিঙ্ক। আমি, আর এজন্য এই বিচের নাম পিঙ্ক বিচ। আলিফা, ওকে চলো, সুইম কস্টিউম পরে আমরা সাঁতার কাটব। আমি, ওকে। তারপর দুজনে সুইম কস্টিউম পরে পানিতে নেমে পড়লাম। আলিফা, অনেক ভালো লাগছে আমার আজকে। এই চলো না আমরা ওই পাশে যাই। এ পাশে মানুষ আছে, ওই পাশে কেউ নাই। নিশ্চয় ওই পাশের পানি আরো বেশি পরিষ্কার। আমি, আচ্ছা চলো। আমরাই শুধু, আর কেউ নাই এখানে। সাগরের উত্তাল ঢেউ আছড়ে পড়ছে বিচে। ভিউটা জোস, আর সাথে সুন্দরী বউ, সব মিলিয়ে নিজেকে সিনেমার হিরো মনে হচ্ছে। আলিফা, এই আমি একটু ঝিনুক কুড়োব, আমার অনেক শখ এটি। আমি, আচ্ছা যাও। আমি সাঁতার কাটতে লাগলাম। থাকতে থাকতেই হুট করে একটি বড় ঢেউ এসে আমাকে ভাসিয়ে নিয়ে তীরে ফেলল। তারপর আমি মাথা উঁচু করে দেখি 5 জন বখাটে গুন্ডা টাইপের লোক আমার সামনে দাঁড়িয়ে। আমি উঠে যেতে লাগলেই একজন কাঁধে হাত রেখে বলে, বখাটে, কোথায় যাবেন ভাই? আমি, আমার বউকে নিয়ে এখন হোটেলে ফিরব। কেন জানি তাদের আমার সুবিধার মনে হচ্ছে না, তাই চলে যেতে চাইলাম। বখাটে, ভাই আপনি মনে হয় ভুলে গেছেন, এখানে কেউ আসলে আর ফিরে যেতে পারে না। আমি, কথাটি শুনেই আমার গা শিউরে উঠে চুপসে যাওয়া কণ্ঠে বললাম, কি বলছেন ভাই? যেতে পারবো না কেন? আসছি যখন তখন যেতেও পারবো। বখাটে সিগারেটে জোরে টান দিয়ে আমার মুখে ধোয়া ফু দিয়ে বলল, এই বিচ পিঙ্ক বিচ হলেও আজ তোর জন্য এই বিচ ডেড বিচ। আমি, বুঝতে আর দেরি হলো না, এরা গুন্ডা আমাকে ফেলে হয়তো আমার বউকে নিয়ে চলে যাবে। আমি এদিক ওদিক তাকিয়ে দেখি আলিফা কোথাও নেই। আমি অনেক ভয় পেয়ে যাই। আমি পালানোর চেষ্টা করার আগেই হায়নার দল আমার উপর ঝাঁপিয়ে পড়ল। প্রাণপণে চেষ্টা করলাম নিজেকে বাঁচানোর জন্য, কিন্তু পেরে উঠলাম না 5 জনের সাথে। অনেকক্ষণ মারার পর তারা ভাবছে আমি মারা গিয়েছি, তাই বখাটে গুন্ডাদের লিডার কারে যেন ফোন দিয়ে আসতে বলল। কিছুক্ষণ পর আমি যা দেখলাম তা দেখার জন্য
আমি মোটেও প্রস্তুত ছিলাম না। দেখলাম আলিফা একটি লোকের সাথে হাসতে হাসতে এই গুন্ডাদের কাছে আসলো। লোকটি আর কেউ না, আলিফার প্রেমিক ডাক্তার নিলয়। ডোন্ট মাইন্ড, আমার ফ্রেন্ড নাম নিলয়। নিলয়, কাজ খতম হয়েছে? বখাটে, হ্যাঁ বসো, আপনি যেভাবে বলছেন সেভাবেই করেছি। আলিফা, আহারে বেচারা, কি ভয়ঙ্কর! মৃত্যুটাই না দেখতে হলো দুদিনের। দেখানো মিথ্যা ভালোবাসায় সব ভুলে গেছিল। নিলয়, লাশটা কে এই সমুদ্রে ভাসিয়ে দে, আর নে তোদের পারিশ্রমিক। আমি এসব কি দেখছি, কি শুনলাম আমি? আমার ভালোবাসাই আমার মৃত্যুর কারণ। আমি কি দোষ করেছিলাম? শুধু ভালোবেসেছিলাম। আমি তো নিজেই ওর লাইফ থেকে সরে যেতে চেয়েছি, আরও কিনা আমাকে এভাবে মিথ্যা ভালোবাসার লোভ দেখিয়ে এভাবে পৃথিবী থেকেই সরিয়ে দিচ্ছে। এত নিষ্ঠুর হয় কিভাবে একটা মানুষ? চলে গেল ওরা দুজন, আর বখাটেরা আমাকে জোরে জোরে লাঠি দিয়ে আঘাত করে আমাকে ভাসিয়ে দিল। তারপর আমার আর কিছু মনে নাই। তারপর হঠাৎ একদিন আমার জ্ঞান ফিরে আসে, আর নিজেকে একটা চারকোনো দেয়ালের মাঝে আবিষ্কার করি। কিন্তু আমি এখানে কি করে আসলাম? কে আমাকে নিয়ে আসলো এখানে? আর আমার তো বাঁচার কথা ছিল না তাহলে? আমি কিভাবে বেঁচে আছি? হয়তো কেউ আমাকে উদ্ধার করে সেবা দিয়ে বাঁচিয়েছে। আল্লাহ চায়নি আমার মৃত্যু। আমার যে ফিরতে হবে, প্রতিশোধ নিতে হবে। কিন্তু আমি তো উঠতে পারছি না, তার মানে কি আমি আর হাঁটতে পারবো না? ভাবতেই দুচোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। হঠাৎ করে একজন লোকের আগমন। মাঝবয়সী, মাঝারি উচ্চতার, দেখে মনে হচ্ছে ডাক্তার হবে। তার মানে এই ডাক্তার আমার চিকিৎসা করছে। কিছুক্ষণ পর একজন বৃদ্ধ আসলো, আর ডাক্তারকে কি যেন বলল আমি বুঝতে পারলাম না, কারণ আমি বাঙালি আর এরা তো ইন্দোনেশিয়ান, তাই তাদের কথা আমার বোধগম্য নয়। তারপর ডাক্তার কাছে এসে আমাকে ইশারা করল উঠে বসতে, কিন্তু আমি যে উঠতে পারছি না। এত বাজে ভাবে আমাকে মেরেছে ওই হায়নার দল যে আমি উঠতে পারছি না। আমার কোনো হাত পা নাড়াতে পারছি না। আমি কি কখনো সুস্থ হব না তাহলে? আর আমি কবে আমার মায়ের কাছে যাব? হয়তো বা ওই কালনাগিনী গিয়ে বলেছে আমি আর বেঁচে নেই। আমার মা কেমন আছে, কি করছে, কিছু জানার উপায় নেই। আর ওদিকে কালনাগিনী সম্ভবত ডাক্তার কে বিয়ে করে সুখের সংসার করছে। সুখ সবার কপালে থাকে না। আজ আমি বেঁচে থাকার পরও মৃত। আমার কোনো ক্ষমতা নেই হাতে। আজ আমি অসহায়। আমার ফোন, টাকা পয়সা যা ছিল সব নিয়ে নিছে। আমি কবে সুস্থ হব, আর কবেই বা মায়ের কাছে ফিরে যাব? হয়তো মা এতদিনে ছেলের মিথ্যা মৃত্যুর খবর পেয়ে ভেঙে পড়ছে, আর হয়তো মনেও নেই আমাকে। ডাক্তার তার ব্যাগ থেকে ঔষধ বের করে খাইয়ে দিয়ে বৃদ্ধ লোকটাকে কি যেন বলে চলে গেলেন। অনেক ক্ষুধা লেগেছে, কিন্তু খাবো কি করে? ইশারা দিলাম বৃদ্ধকে। বৃদ্ধ সাড়া দিল, তাকে হাত মুখের দিকে নিয়ে বুঝালাম আমার খিদে পেয়েছে। তারপর বৃদ্ধ গেলেন আর আমার জন্য খাবার নিয়ে এলেন। এগুলো কি সামুদ্রিক জলজ উদ্ভিদ ও প্রাণী? মনে হচ্ছে কোনো রকম সিদ্ধ করা। হয়তো আমি এতদিন যাবত এসবই খেয়ে আসছি। তারপর বৃদ্ধ তাদের নিজস্ব ভাষায় কাউকে ডাকলেন। কিছুক্ষণ পর একটি তরুণী, দেখতে সাদা বর্ণের,
খাটো করে এগিয়ে আসলো। বৃদ্ধের কাছ থেকে খাবারগুলি নিয়ে আমাকে খাইয়ে দিতে লাগল। বিদঘুটে স্বাদ, বমি চলে আসার উপক্রম, তবুও আমি খেয়ে যাচ্ছি, কারণ আমাকে বাঁচতে হবে, আর বেঁচে থাকার জন্য যে খাবার আনুক আমি তাই খেয়ে নিব। পেট ভরে খেয়ে নিলাম, তারপর মেয়েটি আবার চলে গেল। এভাবে রোজ আমাকে মেয়েটি খাওয়ানোর পর চলে যায়। এর মধ্যে অনেক দিন কেটে গেল। আমি এখন দাঁড়াতে পারি, হাঁটতেও পারি। মেয়েটি আমাকে ধরে ধরে হাঁটায়। আর ইতিমধ্যে মেয়েটির নামও জানা হয়ে গেছে। মেয়েটির নাম নীরা। মুসলিম সম্প্রদায়ের মেয়ে। ইন্দোনেশিয়ার সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলিম। আর বৃদ্ধ হল এই মেয়েটির দাদা। থাকতে থাকতে এই পরিবেশের সাথে অনেকটাই মানিয়ে নিয়েছি। এখানকার ভাষাও রপ্ত করে নিয়েছি। এখন তাদের সাথে আমার ভাবের আদান প্রদান করতে কোনো সমস্যা হয় না। সন্ধ্যা গড়িয়ে রাত হল। এখন মীরা আসবে আমাকে খাওয়াতে। নীরা, আসব ভিতরে। স্থানীয় ভাষাকে বাংলায় অনুবাদ করা হলো এখন থেকে। আমি, হ্যাঁ আসো, অনেক ক্ষুধা লাগছে আজ। পেট ভরে খাবো, আর তুমিও আমার সাথে খাবে। নীরা, আচ্ছা ঠিক আছে, আপনার সাথে আজ আমিও না হয় খাব। আমি, মেয়েটি খুবই ভদ্র, সহজ সরল, মিষ্টি ব্যবহার। এরকম মেয়ে জীবনসঙ্গী হবে সে খুবই ভাগ্যবান। আমি মেয়েটিকে আমার বোনের মতোই দেখি, আর মেয়েটিও আমাকে ভাইয়ের দৃষ্টিতে দেখে। তারপর দুজন খাওয়া দাওয়া শেষ করলাম। এখন আর এসব খাইতে আমার কোনো সমস্যা, বরং আরও ভালো লাগে। ও চলে গেল। আমিও দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়লাম। সকাল বেলায় আমি, আজ 1 বছর যাবৎ আমি এখানে আছি। এখন আমি পুরোপুরি সুস্থ। সময় হয়েছে ফিরে যাওয়ার। আর এর মধ্যে নীরার দাদা ও পৃথিবী ছেড়ে চলে গেছে। নীরার আপন বলতে কেউ নাই। তাই আমি ওরে নিয়ে দেশে ফিরে যাব। কারণ ও আমার জন্য যা করেছে তার ঋণ শোধ করা যাবে না কখনো। তাই ওকে সাথে নিয়ে গিয়ে ঋণের বোঝা কমাতে চাই। নীরা, দাদা দেশে যাবা কবে? আমি, যাব রে বোন, আগে কাজ করে টাকা জোগাড় করি। হ্যাঁ, যা শুনলেন তা একদম ঠিক। আমি এখন কাজ করি একটি হোটেলে, যা বেতন পাই তা দিয়ে দুজনের জীবন কেটে যায় কোনো রকমে। আর দেশে যাবার জন্য কিছু করে টাকা জমাই। অতঃপর আরও 6 মাস অতিবাহিত হবার পর আমরা দেশে যাবার জন্য প্লেনের টিকিট সংগ্রহ করেছি। আজ নিজের জংলি রূপ কে পরিবর্তন করে আসছি। আবার সেই আগের মেহেদি হয়ে গেছি। নীরা, দাদা, আমার আজ সত্যিই খুব খুশি লাগছে। আমি, কেন রে বোন, তুই আজ এত খুশি? কারণটা কি? নীরা, এই যে দাদা, আজ আমি তোমার সাথে তোমার দেশে তোমার বাসায় যাব। আমার তো কেউ নাই। ছোটবেলায় বাপ মা মারা গেছে অসুখে। দাদার কাছে বড় হয়েছি। তারপর একদিন দাদা তোমাকে সমুদ্রে মাছ ধরতে গিয়ে উদ্ধার করে আনে। তারপর থেকে তোমাকে আমি নিজের হাতে খাইয়ে সেবা দিয়ে সুস্থ করে তুলেছি। দাদা, ও চলে গেল। এখন আপন বলতে তুমি ছাড়া আমার আর কেউই নাই। তোমার সাথে যেতে পারবো, তোমার মাকে নিজের মা করে পাব। মায়ের আদর তো পাওয়া হয়নি কখনো। তোমার মায়ের আদর পেয়ে সেটা ভুলে যাব। তাই আজ আমার জন্য অনেক সুখের দিন। আমি, পাগলিটা এসব বলেই কেঁদে দিয়েছে। বড্ড ইমোশনাল। এই পাগলি, কাঁদছিস কেন?
তোর সাথে আমি আছি না। তোকে কখনো কষ্ট পেতে দিব না, তুই যে আমাকে আমার বিপদের সময় রক্ষা করেছিস। আর আমার মা মানে তোর মা। তুই অতীতের সব কষ্ট ভুলে যাবি। আমার মা যখন সব জানবে তখন তোকে অনেক আদর করবে। চোখের পানি মুছে ফেল, আর কাঁদবি না। জানিস না, তুই কাঁদলে আমার ভালো লাগে না। নীরা, দাদা কোথায়? আমি কাঁদছি না তো। দেখো, এই যে আমি আজ কত খুশি। এইটা তো সুখের কান্না ছিল দাদা। আমি আর কাঁদব না। আমি, এই তো লক্ষ্মী বোন আমার। নীরা, আচ্ছা দাদা, রেডি হও, আমিও রেডি হয়ে আসছি, তারপর দুই ভাইবোন বের হব। আমি, আচ্ছা বোন, রেডি হচ্ছি। নীরা, দাদা বের হও, দেখ তোমার বোনকে কেমন লাগছে। তোমার কিনে দেওয়া বাঙালি কাপড় পরেছি আজ। আমি, বাহ, তোকে তো আজ অনেক সুন্দর লাগছে, একদম বাঙালি। নীরা, সুন্দর তো লাগবেই। বোনটা যে হিরো ভাইয়ের। দাদা তোমাকে আজ নায়কের মতো লাগছে। আমি, তাই নাকি? নায়িকা কি পাবো তাহলে? নীরা, পাবে না মানে সিরিয়াল লেগে যাবে। যে মেয়ে আমার ভাইকে পছন্দ না করবে তার চোখ নষ্ট। আমি, পছন্দ যদি করত বোন, তাহলে কি আমার সাথে এমন দুর্ঘটনা ঘটত? নীরা, চুপ করো তো। তোমাকে না কতবার বলেছি ওইসব আর মনে আনবে না। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এমন দুর্ঘটনা না ঘটলে তুমি তো তার মনটা বুঝতে পারতে না। আর সবথেকে বড় কথা, আমি দাদাকে পেতাম না। তাই যা হবার হয়েছে তা ভুলে যাও। আমি, আচ্ছা বোন, আমি ভুলে গেলাম। এখন চল আমরা বের হই। নীরা, ওকে দাদা, চলো। আমি, তারপর আমরা এয়ারপোর্টে এসে আমাদের ফ্লাইটের প্লেনে গিয়ে উঠি। অতপর 3 ঘন্টার যাত্রা শেষে প্রিয় জন্মভূমিতে প্লেন অবতরণ করল। 1.5 বছর পর আজ দেশের মাটিতে পা রাখলাম। আজ আমার চেয়ে খুশি হবার মতো আর কেউ নাই। তারপর ট্যাক্সি নিয়ে সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। নীরা, দাদা তোমাদের দেশ তো অনেক সুন্দর। চারদিকে সবুজের সমারোহ, কি সুন্দর লাগছে। আমি, তোমাদের দেশ মানে কি হুম বল? আমাদের দেশ। নীরা, ও সরি দাদা, আমাদের দেশ। রাগ করবে না, ভুলে বলে ফেলছি। আমি, আচ্ছা। সবকিছুই কেমন যেন পরিবর্তন হয়ে গেছে। 1.5 বছরে অনেক উন্নত হয়ে গেছে আমাদের দেশের। নীরা, আর কতক্ষণ লাগবে বাসায় যেতে দাদা? আমি, এই তো আর 10 মিনিট। অবশেষে আমি আমার বাসার সামনে। বাসাটা একদম নিস্তব্ধ হয়ে আছে আমার অভাবে। দরজাতে নক করব কি বোন আমাকে দেখে কি চিনতে পারবে? না জানি আমাকে ভুলে গেছে। দরজা খুলে হয়তো চোখের ভুল ভেবে আবার লাগিয়ে দিবে, না হয় ভূত ভেবে চিৎকার করে উঠবে। নীরা, আরে দাদা, কিছু হবে না। আল্লাহ ভরসা। তুমি নক করেই দেখো। আমি সব ভাবনা ঝেড়ে ফেলে নক করলাম। দরজা খুলতেই আমি অবাক। দরজা খুলে দেখতেই আমি অবাক মনে হলো, সামনে আলিফা দাঁড়িয়েছিল।
তাহলে আবার কোথায় চলে গেল? আমি ভুল দেখছি হয়তো। দরজার সামনে দাঁড়িয়ে আছে আমার জননী। চেহারার একই হাল চেনা যাচ্ছে না। পাগলদের মতো হয়ে গেছে। মা আমাকে দেখে বলে, মা কে? দেখতে তো মেহেদির মতো লাগছে। কে তুমি বাবা? আমি যা বলেছিলাম তাই হলো মা। আমাকে চিনতে পারছেন না। অবশ্য না চিনতে পারাটাই স্বাভাবিক, কারণ সকলের কাছে আজ আমি মৃত। আমি মা, তোমার ছেলে মেহেদি। মা, আমার ছেলে। হাহা, আমার ছেলে তো চলে গেছে, ওপারে চলে গেছে আমাকে রেখে। স্বার্থপর ছেলে মাকে সাথে নিয়ে যায়নি। মা কিছুতেই বিশ্বাস করছে না যে আমিই মেহেদি। আমি কি করে মাকে বিশ্বাস করব যে আমিই তার সেই ছেলে মেহেদি? ও হ্যাঁ, মনে পড়ছে। মা আমাকে নিজে গলায় হার পরিয়ে দিছে ছোটবেলায়। সব কিছু হায়নারা নিয়ে গেলেও ওটা নিতে পারেনি। আমি আস্তে করে শার্ট এর ভেতর থেকে হারটা বের করে মাকে দেখিয়ে বললাম, দেখো এই হার তুমি আমাকে তোমার নিজের হাতে পরিয়ে দিয়েছ। এবার তো বিশ্বাস করো আমি তোমার ছেলে। মা, হ্যাঁ তাই তো, তুই আমার ছেলে বাবা। জড়িয়ে ধরে কপালে চুমু দিল ছোট বেলার মতো করে। জানিস, তোর মৃত্যুর খবর শোনার পর আমি স্ট্রোক করেছিলাম। বেঁচে ফিরব কখনো ভাবিনি। বৌমা যখন বলেছিল যে সন্ত্রাসীরা তোকে মেরে সমুদ্রে বিশাল ঢেউয়ের সাথে ভাসিয়ে দিয়েছে, তখন আমি কথাটি শুনেই স্ট্রোক করেছিলাম। কখনো ভাবিনি যে তোর দেখা পাব। আজ আমি অনেক খুশি বাবা। আজ যে মহা খুশির দিন। বাবা, তোর সাথে এই মেয়েটিকে? ওহ মা, ওর নাম নীরা। ওর দাদুর উছিলায় আমি আজ বেঁচে আছি। ওর দাদু আমাকে সমুদ্রের তীরে ভেসে আসতে দেখে তারপর আমাকে উদ্ধার করে। ওরা দীর্ঘ 1 বছর চিকিৎসা ও আমার সেবা করে আমাকে বাঁচিয়ে তুলছে। ওর মা বাবা ও ছোট থাকা অবস্থায় মারা গেছে, আর কিছুদিন আগে বৃদ্ধ দাদাও না ফেরার দেশে চলে যায়। তাই ওর আপন বলতে আমি ছাড়া কেউ নেই। এজন্যই আমি ওকে সাথে নিয়ে আনছি। মা, কে বলছে ওর কেউ নেই? ও আমার ছেলের জন্য যা করেছে তার ঋণ শোধ করতে পারবো না, কিন্তু ওরে আমি আজ থেকে আমার নিজের মেয়ে মনে করব। এছাড়া আমার তো কোনো মেয়েই নাই। ভালোই হলো একটা মেয়ে পেলাম। আমিও ওকে এই কথা বলেছি মা, কিন্তু ও যে কোনো কথা বলছে না। ও যে ইন্দোনেশিয়ান, তাই বাংলা বুঝতে পারছে না। আমি ওকে তোমার বাংলা ভাষার কথাগুলো ওর ভাষায় বুঝাবো। মা, আচ্ছা তাহলে তুই ফ্রেশ হয়ে আয়, আর আমিও ওকে আমার সাথে নিয়ে যাই। আচ্ছা মা, ঠিক আছে। তারপর ফ্রেশ হয়ে খেয়ে নিলাম। আমি ঘুমাতে চলে গেলাম, আর আম্মুও নীরাকে নিয়ে ঘুমাতে চলে গেল। দীর্ঘ 1.5 বছর পর নিজের বাসায় ঘুমাবো, কিন্তু কেন জানি বারবার মনে হচ্ছে আমার কাছাকাছি কেউ আছে যে আমাকে প্রতি মুহূর্তে ফলো করছে। ধুর, এসব মনের ভুল দিলাম এক লম্বা ঘুম। এক ঘুমেই রাত গড়িয়ে দিন হয়ে গেছে। নীরার ডাকে ঘুম ভেঙে যায়। নীরা, দাদা উঠো, ফ্রেশ হয়ে নাস্তা করতে আসবে। আচ্ছা যা বোন, আমি আসছি। নীরা, আচ্ছা আমি গেলাম, তুমি তাড়াতাড়ি আসো। আমি ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম।
তারপর মাকে বললাম, মা, সবাইকে আজ ডিনারে ইনভাইট করো যেন আমাকে দেখে চমকে যায়। মা: আচ্ছা ঠিক আছে, আজ তোর বন্ধুদের, আত্মীয় স্বজনদের ইনভাইট করব। আমি: ওকে। তারপর আমি আমার রুমে গেলাম। ভাবলাম এখন বাইরে যাব না, রাতে সবাইকে চমকে দিব, কাল থেকে বের হব। এখন বরং ছাদে যাই, রুমে আর ভালো লাগছে না। তারপর সোজা ছাদে চলে গেলাম। ছাদের যে পাশে কাঠগোলাপের গাছ, ওই পাশে গিয়ে অতীতের সব কথা ভাবতে থাকলাম। আলিফার কথা অনেক বেশি মনে পড়ছে। না জানি কেমন আছে, ভালোই আছে হয়তো ডাক্তারের সাথে, কিন্তু কেন মনে হচ্ছে আমার সাথে কেউ আছে যে আমাকে ফলো করছে। মনে হচ্ছে আমার পেছনেই কেউ দাঁড়িয়ে আছে। পেছনে ফিরে তাকাতেই কিছুই তো নেই। তাহলে এসব আমার মনের ভুল। কিন্তু চিলেকোঠার রুমের কর্নারে কিসের যেন শব্দ হচ্ছে। যা আছে কপালে, ওইখানে কি আছে? আমাকে দেখতেই হবে। এগিয়ে গিয়ে দেখে আমি ভয় পেয়ে গেলাম। একটি সাদা ছেঁড়া শাড়ি পরে একটি মহিলা দাঁড়িয়ে আছে। উস্কো খুস্কো চুলগুলি উড়ছে, জীর্ণশীর্ণ দেহ, কি যেন বিড়বিড় করে বলতাছে। আমি কিছু না ভেবে মাকে ডাকলাম, মা, ও মা, ছাদে আসো তো। মা হাজির হয়ে বলল, মা, কি হয়েছে এই অসময়ে ছাদে কি করিস আর আমাকে ডাকলি কেন? আমি: ছাদে ওই অচেনা পাগলির মতো দেখতে কে ওইখানে দাঁড়িয়ে আছে, দেখো তো। মা: আচ্ছা সরে দাঁড়া, আমাকে দেখতে দে। ও ওকে চিনিস নাই? আমি তো তাকে দেখিই নাই, চিনব কেমনে? মনে হচ্ছে পাগলি। মা: তাহলে দেখ। আমি দেখেই অবাক। ও আর কেউ না, আমার পরী, যাকে আমি অনেক ভালোবাসতাম। আর আমার ভালোবাসার দুর্বলতা কে পুঁজি করে আমাকে পৃথিবী থেকেই বিদায় করে দিতে চেয়েছিল মা। কিন্তু ওর এই অবস্থা হলো কি করে? মা: তুই কিছুই জানিস না। আমি কি জানি না? আমি খোলাসা করে বলো শুনি। মা: শুন তাহলে, তোর উপর সন্ত্রাসী হামলায় ওর কোনো হাত নেই, যা করার ওই ডাক্তার করেছে। আমি কি বলতেছ? আমি নিজ কানে শুনেছি। মা: ওকে দিয়ে ডাক্তার এসব বলতে বাধ্য করছে, আর তোকে মারার কোনো ইচ্ছে ছিল না ওর। আমি: তাহলে আমার সাথে এসব ঘটল কি করে? মা: ও যখন তোর সাথে হানিমুনে যায় তখন ও আস্তে আস্তে ফুটবল হতে থাকে, আর ওই ছেলের সাথে ঠিকমতো কথাও বলে না। ওই ছেলেকে ইগনোর করতে থাকে, আর ছেলেটি এসব মেনে নিতে পারেনি। তাই ওই ছেলেও ইন্দোনেশিয়া চলে যায়, আর সন্ত্রাসীদের টাকা দিয়ে কবজা করে তোর উপর আক্রমণ চালায়। এটা যখন আলিফা জানতে পারে তখন তোকে বাঁচাতে চায়, কিন্তু ছেলেটা আলিফা কে ব্ল্যাকমেইল করে। আলিফা কে বাধ্য করে ওসব বলতে। আমি: তারপর? মা: তারপর আলিফাকে দেশে এনে মারাত্মকভাবে শারীরিক নির্যাতন করে। আমি: আলিফা কিছু বলেনি। আমি: আলিফা অনেক বলছে, ভিক্ষে চেয়েছে, ছেলেটার ভালোবাসা। কিন্তু ছেলেটা বলে ও নাকি আলিফাকে ভালোই বাসেনি, শুধুমাত্র ব্যবহার করার জন্য এসব করছে। আলিফা এসব শুনে অনেক কান্না করে, আর তোর জন্য আফসোস করে। ও তখন বুঝতে পারে ছেলেটি ওর জন্য ভুল ছিল। ছেলেটা অনেক নির্যাতন করে, আমাদের বাসার সামনে এনে ফেলে দিয়ে চলে যায়। তারপর আমি বাইরে বের হলে ওকে
উদ্ধার করি আর ওর মুখে সব ঘটনা শুনি। ও তোর সাথে খারাপ ব্যবহার করার জন্য নিজেকে দোষী ভাবতে শুরু করে আর পাগলামি শুরু করে দেয়। সুইসাইড ও করতে গেছিল, আমি বাধা দিয়েছি। এরপর তোর শোকেই মেয়েটি আস্তে আস্তে পাগল হয়ে যায়। ঠিকমতো খায় না, ঘুমায় না, শুধু তোর কথা বিড়বিড় করে বলে একা একা। আমি অজান্তেই চোখের পানি বের হয়ে আসলো। আমি যখন চেয়েছি বুঝেনি, আর এখন আমাকেই এত ভালোবাসে। একদম চিনার উপায় নেই। কি হয়েছে শরীরের অবস্থা? কত সুন্দরী ছিল, আর কি হয়ে গেল? মা ওরে চিকিৎসা করাওনি সুস্থ করে তোলার জন্য? মা, অনেক চিকিৎসা করেছি, কোনো লাভ হয়নি। ডাক্তার বলছে ও কোনো দিন সুস্থ হবে না। তবে কি মা, কোনো সুযোগ আছে নিশ্চয়ই। আমি ওকে সুস্থ করে তুলবই। মা, হ্যাঁ, সুযোগটা হলো, মা, ওকে সুস্থ করার উপায়টি হলো ভালোবাসা। মানে? মা, হ্যাঁ, একমাত্র ভালোবাসার দ্বারা ওরে সুস্থ করা সম্ভব। ভালোবাসা পারে না এমন কিছুই নেই। ভালোবাসা পেলে বনের হিংস্র পশুও পোষ মানে। তাই একমাত্র ভালোবাসা দিয়েই ওরে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব। সত্যিই? তাহলে তো আমিই পারবো ওরে সুস্থ করে তুলতে, কারণ আমি ওরে অনেক বেশি ভালোবাসি। আমার প্রতিটি হৃদস্পন্দনের সাথে ও মিশে গেছে। মা, হ্যাঁ, আমার ও বিশ্বাস তুই পারবি। দোয়া করো মা, আমি যেন আমার ভালোবাসা দিয়ে ওরে আবার আগের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারি। মা, দোয়া করি বাবা, তুই সফল হ। কিন্তু আরেকটি কাজ যে আমাকে করতেই হবে মা। মা, কি কাজ সেটা? আমার ভালোবাসার এই অবস্থার জন্য যে দায়ী, তাকে তো আমি ছেড়ে দিব না মা। মা, হ্যাঁ বাবা, ওই জঘন্য মানুষটিকে বোঝাতে হবে যে কারো ভালোবাসাকে পুঁজি করে জীবন ধ্বংস করে দেওয়ার কষ্ট কতটা যন্ত্রণাদায়ক। মা, তুমি শুধু দোয়া করো, আমি এর প্রতিশোধ নিবই। এখন ওরে নিয়ে চলো রুমে। মা, আচ্ছা, আমি আর নীরা নিয়ে আসছি। তারপর রুমে আসি। মা আর নীরা ওরে নিয়ে আসে। মা, ওর কি অবস্থা? ওরে গোসল করিয়ে পরিপাটি করে রাখতে হবে। এতদিন একা ছিলাম তাই পারতাম না, এখন তোরা আসছিস, এখন পারব। না মা, কাজটা আমি একা নিজে করতে চাই। আমার ভালোবাসা দিয়ে ওরে সুস্থ করতে হবে, তাই আজ থেকে ওর যাবতীয় কেয়ার আমি করব। মা, তাহলে তো আরো ভালো, কিন্তু তুই কি পারবি একটা মেয়ের যাবতীয় কেয়ার করতে? ভালোবাসার জোর থাকলে সব পারা যায়। আমি ওরে ভালোবাসি, ওর স্বামী তাই আমাকে যে পারতেই হবে। মা, আচ্ছা বাবা, যা তুই ওকে নিয়ে। ওরে সাথে নিয়ে আসলাম রুমে। আমার সামনে বসিয়ে রেখে দৃষ্টি না ফেলে ওরে দেখেই গেলাম। ভালোবাসার মানুষকে কাছ থেকে দেখাটা অনেক বেশি আনন্দের। পাগলিটার কিছু মনে পড়ছে না, শুধু খিলখিল করে হাসছে, ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। ওর চোখে মুখে অনেক আকুতি জমে আছে। অনেক কিছু বলতে চাইছে হয়তো, কিন্তু মানসিক ভারসাম্য না থাকায় পারছে না। ওরে বললাম, এই পরি, চলো তোমাকে গোসল করিয়ে আনি। আলিফা, হিহিহি, আমি গোসল করব না। আমি তো পরি, তাই গোসল করব না। তুই কর গোসল আর যা সর। আমার কাছে আসবি না, আমাকে ধরবি না। ওরা না আমাকে অনেক অত্যাচার করছে, অনেক ব্যথা। আমি গোসল করব না। তুই গোসল কর, তুই পাগল, হিহিহি। ওর কথা শুনেই নিজের অজান্তেই দু চোখের কোণ বেয়ে অঝরে জল ঝরতে থাকে। এত সুন্দরী পরিষ্কার পরিপাটি থাকা আমার পরীর আজ এই নির্মম অবস্থার জন্য দায়ী ওই ডাক্তার। আমি ছাড়ব, খোদার কসম, আমি ওকে বুঝিয়ে দিব মানুষের জীবন নিয়ে খেলা করা কতটা ভয়ঙ্কর হতে পারে। আলিফা,
এই তুই কি জানস আমার না জুনিয়র পিচ্ছি স্বামী ছিল, ওরে আমি শেষ হতে দেখেছি। হিহিহি। আমি মনে মনে তোর স্বামী তোরই সামনে বসে, আর তুই আজ চিনছিস না। যাই হোক, ওরে জোর করে গোসল করাতে নিয়ে গেলাম, যদিও ও যেতে চায়নি। সুন্দর কেশগুলিও কেমন মৃতপ্রায় হয়ে গেছে যত্নের অভাবে। তারপর নিজ হাতে ওর ওই চুলে শ্যাম্পু করে দিলাম। চুলগুলো যেন আবার আগের হারানো সতেজতা ফিরে পেল। ভালো করে ওরে গোসল করিয়ে দিয়ে নিজ হাতে সেই প্রথম যেদিন নীল শাড়িতে দেখেছিলাম আর প্রেমে ডুবে গেছিলাম সেই শাড়িটাই পরিয়ে দিলাম। পাগলিটা একদম স্থির হয়ে দাঁড়িয়েছিল। ওর চোখের ভাষা বলছিল আমাকে আমি যেন নিজ হাতে ওকে শাড়ি পরিয়ে দেই। ভালোবাসার মানুষের কেয়ার করা ও যে অনেক বড় পাওয়া। আমার খুব ইচ্ছে ছিল ওর চুলে আমি শ্যাম্পু করে দিব, ওরে শাড়ি পরিয়ে দিব, কপালে টিপ পরিয়ে দিব। প্রতিটি ইচ্ছে এখন পূর্ণতা লাভ করছে, কিন্তু এই পূর্ণতা ও উপভোগ করতে পারছে না। হাত ভরে মেহেদি এঁকে দিলাম। আজ আমি আমার ভালোবাসাতে ওকে রাঙিয়ে নিলাম। অপূর্ব অপরূপ সুন্দর লাগছে ওরে। ওর চুলের ঘ্রাণে আমি আজ মাতাল হয়ে যাচ্ছি। তারপর ওকে বিছানায় বসিয়ে দিয়ে আমি নিজেও ফ্রেশ হয়ে ওর শাড়ির সাথে ম্যাচিং করে নীল পাঞ্জাবি পরে আম্মুর রুমে নিয়ে যাই। মা, মাশা আল্লাহ, বৌমাকে আজ সেই প্রথম দিনের মতো লাগছে। কতদিন পর এইভাবে দেখছি। তুই পারবি বাবা, তোর ভালোবাসা দিয়েই সবকিছু জয় করতে পারবি। চল এখন লাঞ্চ করবি। আমি নিজ হাতে তুলে ওরে খাইয়ে দিলাম। ও কেন যেন কোনো রকম বাধা দিচ্ছে না। ও হয়তো এই ভালোবাসা পেতে চেয়েছে। ওরে খাইয়ে আমিও খেয়ে আবার দুজন রুমে চলে আসি। আলিফা, এই তুই কি আমাকে বিয়ে করবি? তোরে আমার পছন্দ হয়েছে, তুই খুব ভালো। আমি বিয়ে তো অনেক আগেই করছি, তবে হ্যাঁ, ও সুস্থ হলে আবার বিয়ে করে নিব। তারপর ওরে বললাম হ্যাঁ, আমি তো তোমাকে বিয়ে করবই। আলিফা, হিহিহি, তুই আমার জামাই হবি। আমার শরম করতাছে, তুই সর। আমি পাগলিটা লজ্জা পেয়েছে। লজ্জা পেয়ে একদম লাল টুকটুকে হয়ে গেছে। লজ্জা পেলে যে ওরে আরো বেশি কিউট লাগে আজ বুঝতে পারলাম। দেখতে দেখতে বিকাল গড়িয়ে এলো। বিকালবেলায় ছাদে যেতে ওর ভালো লাগে, তাই আমি ওরে নিয়ে ছাদে যাই। আলিফা, এখানে কেন আসলি আমাকে নিয়ে? এখানে আমার এই বেলায় আসতে ভালো লাগে, কিন্তু আমার সাথে না কেউ আসতই না। তুই আসলি আমাকে নিয়ে, আমার সাথে কি প্রেম করবি তুই? আমি আজ থেকে প্রতিদিন এই সময় তোমাকে আমি ছাদে নিয়ে আসব। আর তোমার সাথে আমি প্রেম করব সুন্দরী। আলিফা, আচ্ছা তাহলে তুই এখন এইখান থেকে লাফ দে। আমি আরে পাগলি, তাহলে যে আমি মরে যাব তোমার সাথে প্রেম করব কেমনে? আলিফা, ওহ মরে যাবি? লাফ দিল। থাক তাইলে তুই আমার সাথে আমার হাত ধরে বসে থাক। আমি তারপর ওর হাত ধরে বসে থেকে বিকাল শেষে সন্ধ্যায় সূর্যাস্ত দেখে আবার রুমে চলে এলাম। রুমে এসে ওরে নাস্তা করিয়ে বললাম এখন তুমি একটু ঘুমাও। আলিফা, কেন, তুই কি এখন চলে যাবি আমাকে রেখে? আমাকে রেখে যাসনে, আমার সাথে থাক, তোর সাথে থাকলে আমার ভালো লাগে। আরে আমি যাব না। তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। তুমি ঘুমাও, আমি একটু ব্যালকনিতে গিয়ে বন্ধুদের সাথে কথা বলবো। অনেক দিন হলো ওদের সাথে কথা বলিনি। আলিফা, আমি ঘুমাবো কেমনে? আমার ঘুম আসে না, তুই ঘুম পাড়িয়ে দিবি আমায়? আমার পরীর কথা কি আমি ফেলতে পারি? তারপর ওরে ঘুম পাড়িয়ে কপালে একটা কিস দিয়ে ব্যালকনিতে যাব, যখন ঠিক তখনই দেখি পাগলিটা আমার পাঞ্জাবির এক প্রান্ত ধরে ঘুমিয়ে আছে। এখন তো ছাড়াতে গেলেই ঘুম ভেঙে যাবে। বন্ধুদের সাথে কথা আজ বাসায় আসলেই বলবনি। এখন বরং আমি ওর মাথার পাশে বসে থাকি। ঘুমন্ত চেহারা যে কতটা নিষ্পাপ আর সৌন্দর্যে মোড়ানো, সেটা পরীকে এভাবে কাছ থেকে না দেখলে বুঝতেই পারতাম না।
ওর কাজল কালো হরিণী চোখ, দীঘল কালো ঘন কেশ, ঠোঁটের নিচের তিল আর পরনে নীল শাড়ি আমাকে প্রতি মুহূর্তে নতুন করে ওর প্রেমে ডুবিয়ে দিচ্ছে। আমি যে সৌন্দর্যে মাতাল হয়ে যাচ্ছি। কিছু না ভেবে ওর কোমল হাতটি আমার হাতে রেখে দিয়ে কপালে একটি ভালোবাসার প্রতীক এঁকে দিলাম। আর তখনই আমি ওর কপালে ভালোবাসার প্রতীক এঁকে দিলাম। আর তখনই ওর ঘুম ভেঙে যায় আর আমাকে টান দিয়ে বুকে জড়িয়ে নেয়। আলিফা, ছাড়ব না এখন। দেখি কেমনে যাস তুই। আমার কপালে কি করলি বলে দিমু তুই পচা। আমি, এই ছাড়ো আর সবাইকে বলবা কেন আমি তো তোমাকে ভালোবাসি তাই কিস করেছি। আলিফা, তুই পচা আমি ঘুমিয়ে গেলে সুযোগ পেয়ে এসব করছিস। আমাকে না বলে আমি তোর আম্মুকে বলে দিমু। আমি, এই না পাগলি। নিজেদের মধ্যের ঘনিষ্ঠ মুহূর্তের কথা কাউকে বলতে নাই। আলিফা, কেন বলতে নাই? বললে কি তোকে তোর আম্মু মারবে? আমি, মনে মনে এই পাগলির সাথে মোটেও পাগলামি করা যাবে না, করলেই বিপদ, তার থেকে বরং ওর কথাতেই সাড়া দেই। হ্যাঁ, আম্মুকে বললে আমাকে অনেক মারবে। আর আমাকে আম্মু তোমার সাথে প্রেম করতে দিবে না, তোমার সাথে থাকতেও দিবে না। আলিফা, ঠিক তাহলে বলমু না। আমি, এই তো ভালো মেয়ের মতো কথা। আলিফা, আমি ভালো আর তুই পচা। আমি, আচ্ছা আমি পচা। তুমি অনেক অনেক ভালো, খুশি হও এবার। আলিফা, আমি অনেক খুশি। তুই আমাকে একটা জিনিস দিবি? আমি, হ্যাঁ অবশ্যই দিব। বলো কি চাও? আলিফা, আমার একটা পুতুল কিনে দিবি, ওই পুতুল দিয়ে আমি খেলব। আলিফা, হায় রে পাগলি, পুতুল নিয়ে খেলবে কয়েক বছর পর ওর বাচ্চা। আর এখন ও বলে ও নিজেই খেলবে। কি আর করার, সুস্থ হবার আগ পর্যন্ত পাগলামি সহ্য করতেই হবে। আচ্ছা, কাল তোমাকে পুতুল কিনে দিব। আলিফা, তুই পচা না, খুব ভালো। আমি, তুমিও পাগলি। এদিকে আবার সবার আসার সময় হয়ে গেছে। আর মাকে বলছি আমার কথা গোপন রেখে আসতে বলতে, যাতে ওরা দেখেই চমকে যায়। নীরা, দাদা সবাই চলে আসছে, তুমি ভাবিকে নিয়ে নিচে চলে আসো। আমি, আচ্ছা তুই যা, আর কাউকে আমার কথা বলবি না। আমি তোর ভাবিকে নিয়ে আসছি। আলিফা, কোথায় যাবি আমাকে নিয়ে? আমি, নিচে ডাইনিং রুমে যাব। আলিফা, আচ্ছা আমাকে হাত ধরে নিয়ে যাবি, বউয়ের হাত ধরে যেভাবে নিয়ে যায় ওইভাবে? আমি, ওইভাবেই নিব। ওদিকে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সাথে কথা বলছে। আর হ্যাঁ, আজকে আমার জন্মদিন ছিল, তাই সবাইকে আজ বাসায় ইনভাইট করা হয়েছে। মা, তোমরা সবাই কেমন আছো? বন্ধু ও আত্মীয় একসাথে, হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন? মা, হ্যাঁ আমিও ভালো। সবাই তো জানো আজ মেহেদীর জন্মদিন। সবাই একসাথে, হ্যাঁ জানি। আজ যদি ও আমাদের মাঝে থাকতো তাহলে অনেক ভালো লাগতো, সবাই মিলে একসাথে কত আনন্দ করতাম। মা, তা ঠিক। আর হ্যাঁ, তোমরা সবাই চোখ বন্ধ কর কিছুক্ষণ, এর জন্য একটা সারপ্রাইজ আছে। সবাই, আচ্ছা বন্ধ করলাম আমরা চোখ। আমি আলিফাকে নিয়ে ওদের সামনে চুপচাপ বসলাম। মা, এইবার সবাই চোখ খুলতে পারো। সবাই চোখ খুলেই অবাক হতভম্ব হয়ে গেছে, তাকিয়ে আছে অদ্ভুত দৃষ্টিতে। সজীব, মেহেদী, তুই কিভাবে এখানে? বেঁচে আছিস তুই? আর আমরা সবাই ভেবেছি আমাদের রেখে চলে গেছিস। আমি, না রে বন্ধু, তোদের সবাইকে রেখে কি করে যাব? আল্লাহ নিজেই হয়তো এটা চায়নি, তাই বাঁচিয়ে রাখছে। বছর, তোরে অনেক অনেক মিস করছি রে বন্ধু। আমি, এখন আর মিস করতে হবে না, আমি এসে গেছি। সবাই আবেগপ্রবণ হয়ে গেছে। সবার সাথে অনেকদিন বুকে বুক মিলিয়ে কোলাকুলি করে বার্থডে উদযাপন করলাম। মা, সবাই বলো সারপ্রাইজটা কেমন ছিল?
সজীব, আন্টি, পৃথিবীতে এর থেকে বড় সারপ্রাইজ আর হতে পারে না। হারানো বন্ধুকে ফিরে পাওয়া যে অনেক আনন্দের, আর তাও আবার এমন একটা স্পেশাল দিনে। মা, এখন তোমরা নিজেরা কথা বলো, আমি একটু আসছি। সজীব, আচ্ছা আন্টি। আমি, কিরে তোরা সবাই কেমন আছিস তাহলে? বৎসর, এতদিন তো বেটা কেউই ভালো ছিলাম না, তবে এখন অনেক ভালো আছি বন্ধু তোকে ফিরে পেয়ে। তন্ময়, ঠিক বলেছিস। আমি তো, তোরা কি বিয়ে টিয়ে করে ফেলছিস? সজীব, না চাস তো বিয়ে করিনি, তবে এখন তুই আসছিস তাই বিয়ে করা যাবে। আমি, কারে, মারিয়া কে নাকি আবার অন্য কেউ? সজীব, মারিয়া কেই। বৎসর, জানিস না তো তন্ময়ের পুষ্পিতার সাথে সব ঠিক হয়ে গেছে। আমার কপালটাই খারাপ, রাত্রিকে পাইলাম না। রনি, আরে রাত্রি নাই তো কি হয়েছে, দিন তো আছে। বাপ্পি, দেখি সুস্থ হয়ে গেছে। আমি, প্রায় সুস্থ হয়ে গেছে। ভালোবাসা দিয়ে সুস্থ করে তুলছি। নূরনবী, ওই ভালোবাসাটাই আমার হলো না, মিম আমাকে বুঝলই না। আমি, চিল কাকা, মিম বুঝবে, টেনশন নাই। আলিফা সুস্থ হলে ওরে দিয়েই সবার ফিটিং করাবো। আলিফা, উনারা কারা, কখন থেকে তুই কথা বলছিস আমার সাথে না বলে? আমি, ওরা সবাই আমার বন্ধু। আলিফা, আচ্ছা। আমি, মা আসো, সবাইকে খাবার দিয়ে যাও। মা এসে সবাইকে খাইতে দিল। খাওয়া দাওয়া শেষে ডাক্তারের ব্যাপারে ওদেরকে বললাম। সজীব, তুই কোনো চিন্তা করিস না, ওই বেটা বজ্জাতকে উচিত শিক্ষা দিব। তার আগে বল, এই মেয়েটিকে আগে তো কখনো দেখিনি। আমি, তারপর সবাইকে পুরো ঘটনা খুলে বললাম, আর নীরার পরিচয়ও দিলাম। বৎসর, আচ্ছা, বুঝতে পারলাম। রনি, তাহলে নীরা কে দিয়েই কাজ হবে? ডাক্তারকে উচিত শিক্ষা দেওয়া যাবে। বৎসর, না, ও পারবে না, এ দেশের ব্যাপারে ওর অভিজ্ঞতা নেই। আমি, নীরাকে বুঝিয়ে বললাম, ও বলল পারবে। সজীব, তাহলে তো হলোই, এখন সব ব্যবস্থা করি। আমি, আচ্ছা। তারপর সবাইকে বিদায় জানিয়ে আলিফাকে নিয়ে রুমে আসলাম। আলিফা, এখন কি করবি, ঘুমাবি নাকি? আমি, না, এখন তোমাকে ছাদে নিয়ে গিয়ে গান শোনাব। আলিফা, সত্যিই? তাহলে এখনই চল। আমি, ওকে। তারপর ওকে নিয়ে ছাদে আসি। ওর শিউলি ফুল খুব পছন্দ, তাই আজকে আমি ওকে শিউলি ফুলের মালা গেঁথে দিলাম, আর বেলি ফুলের মালা খোপায় বেঁধে দিলাম। ও অনেক খুশি হয়েছে আজ। ওর এই হাসি মুখ দেখার জন্য আমি রোজ শিউলি ফুলের মালা আর বেলি ফুলের মালা নিজ হাতে গেঁথে ওর খোপায় বেঁধে দিব, আর ব্যালকনিটা কাঠ গোলাপে ভরিয়ে দিব। কাঠ গোলাপের সাধার মায়ার মাঝেই আমার ভালোবাসা খুঁজে নিবে। তারপর ওকে নিয়ে এসে আমার বুকে ওর মাথা রেখে ঘুম পাড়িয়ে দিলাম। ওর ঘুমন্ত মিষ্টি মুখটা দেখে কপালে একটি চুমু দিয়ে আমিও ঘুমিয়ে গেলাম। পরদিন সকালে নীরার ডাকে ঘুম ভাঙ্গে। নীরা, দাদা আর কত ঘুমাবে, এবার উঠে ফ্রেশ হয়ে ভাবিকে নিয়ে নিচে আসো। আমি, পরীকে ডেকে তুলে দুজনে ফ্রেশ হয়ে নাস্তা করতে গেলাম।
এদিকে নীরা এখন বাংলা শিখে গেছে, মোটামুটি সবকিছু বুঝে বলতে পারে। নীরা, আজ তাহলে তোর কি কাজ জানিস? নীরা: হ্যাঁ দাদা, খুব ভালো করেই জানি। আর কাজটা যেন সঠিকভাবে সঠিক উপায়ে করতে পারি তার জন্য পরিকল্পনাও করে ফেলছি। আমি: বাহ, খুব ভালো কাজ। তাহলে আজ সকালেই শুরু করে দে। নীরা: আচ্ছা দাদা। আমি নাস্তা শেষ করে আলিফা ও নীরাকে সাথে নিয়ে ঘুরতে বের হলাম। অনেকদিন পর বাসা থেকে বের হলাম, সেটাও আবার কিনা দীর্ঘদিন পর দেশে এসে। নীরাকে সবকিছু বুঝিয়ে দিয়ে ডাক্তারের ক্লিনিকে পাঠিয়ে দিয়ে আমরা দুজন ওখান থেকে চলে এলাম। সেদিকে: নীরা: ভিতরে আসতে পারি? ডাক্তার: হ্যাঁ আসুন। নীরা: ধন্যবাদ। ডাক্তার: বসেন। আর আপনার কি সমস্যা বলেন? নীরা: আমার তো সমস্যার শেষ নেই, অনেক রকম সমস্যা। ডাক্তার: সমস্যা নেই বলেন সব। নীরা: আমার রাতে ঘুম হয় না, বুকের বা পাশটা চিনচিন করে ব্যথা করে, রোজ রাতে স্বপ্নে দেখি আমি এক ডাক্তারের সাথে ঘুরতে বের হয়েছি। এগুলোই আমার সমস্যা। ডাক্তার মনে মনে ভাবছে, পেয়েছি, এই মেয়েকে পটানো খুব সহজ হবে। এই মেয়েই আমার পরবর্তী টার্গেট। একে দিয়েই নিজের একাকিত্ব দূর করে পড়ে ছুঁড়ে ফেলে দিব। আচ্ছা, আপনি টেনশন করবেন না। এই ঔষধগুলি নিয়মিত খাবেন আর এই নেন আমার নাম্বার, ঔষধ খেয়ে ফলাফল জানাতে ভুলবেন না। নীরা: আচ্ছা ঠিক আছে, আমি এখন আসি। আর হ্যাঁ, আপনি অনেক স্মার্ট। ডাক্তার ভাবছে, ইস, কপাল খুলে গেল, এত মেঘ না চাইতেন বৃষ্টি। ওহ, তাই ধন্যবাদ, আপনিও অনেক রূপবতী। নীরা: ধন্যবাদ, আসি এবার, আবার দেখা হবে। ডাক্তার: হুম, আসুন। ইস, কাজ হয়েছে, আবার দেখা হবে। আরও কত কি হবে। আমি আলিফাকে নিয়ে সবুজ প্রকৃতিটা উপভোগ করে বাসায় ফিরলাম। নীরা: দাদা, কাজ তো হয়ে গেছে। বেটা বজ্জাত নাম্বার ও দিয়েছে, এবার শুধু ফোনটা দিব আর কাজটা হয়ে যাবে। আমি: দোয়া রইল বোন, তুই পারবি। তারপর লাঞ্চ করে দুপুরের লম্বা ঘুম শেষ করে বিকালে ছাদে গেলাম পরীকে নিয়ে। আলিফা, আজ বিকেলটা অনেক সুন্দর। দক্ষিণা মৃদু বাতাস, আকাশে রঙিন ঘুড়ির মেলা, সত্যিই অনেক ভালো লাগছে। আমি: আরে পাগলি, দেখছি সুস্থ হয়ে গেছে প্রায়। হ্যাঁ, অনেক সুন্দর। তারপর দুজন মিলে গল্প করে সন্ধ্যা শেষ করে রুমে ফিরে আসি। কিছুক্ষণ পর মা খেতে ডাকে, তারপর দুজনে খেয়ে এসে ব্যালকনিতে বসে চায়ের কাপে চুমুক দিচ্ছি। আর ওইদিকে নীরা: এখন ফোন দেই বেটা বজ্জাতকে। ফোন ধর তাড়াতাড়ি। ফোন রিসিভ করে বলে, ডাক্তার, কে আপনি? নীরা: এত তাড়াতাড়ি ভুলে গেলেন কে আমি? ডাক্তার: আহা, আপনি আপনার পরিচয় না দিল কি করে বুঝবো আপনি কে, আর এখানে ভুলে যাওয়ার কথা আসছে কেন? নীরা: আমি আপনার পেশেন্ট। নীরা ফোন দিতে বলে এখন নিজেই ভুলে গেছেন। ডাক্তার: আরে না, আমি তো আপনার ফোনের জন্যই অপেক্ষা করছিলাম। নীরা: সত্যিই আমার ফোনের জন্য অপেক্ষা করছিলেন? ডাক্তার: হ্যাঁ সত্যি। কেন, আপনার ফোনের জন্য অপেক্ষা করতে পারি নাকি আমি? নীরা: না মানে আমার ফোনের জন্য তো কেউ অপেক্ষা করেনি কখনো, তাই বললাম। ডাক্তার: কেউ করেনি তো কি হয়েছে, আজ থেকে না হয় রোজ আমি অপেক্ষায় থাকব। নীরা: এভাবে বলবেন না, প্রেমে পড়ে যাব। ডাক্তার: সমস্যা নেই তো। নীরা: আপনার স্ত্রী কষ্ট পাবে। ডাক্তার: ধুর, কি যে বলেন, আজ পর্যন্ত প্রেম করতেই পারলাম না, আর স্ত্রী তো অনেক দূরের কথা। নীরা: তাহলে তো ভালো, ডাক্তারের প্রেমে পড়ে গেলেও সমস্যা নেই। ডাক্তার: সত্যি আমার অনেক ভালো লাগছে।
একদিনেই এত প্রেম? নীরা, ওহ কেন একদিনে প্রেম হতে পারে না? বিশ্বাস করতে না পারলে বাই। ডাক্তার, এই না বিশ্বাস করি। ভালোবাসি আপনাকে। নীরা, আমিও তোমাকে অনেক ভালোবাসি, আর হ্যাঁ, আজ থেকে আমায় আপনি না তুমি করে বলবে। ডাক্তার, তুমি বললে তোমাকে বউ বলেও ডাকতে পারি। নীরা, আপাতত তুমিই ঠিক আছে। ডাক্তার, আচ্ছা বেবি। কি করো তুমি? নীরা, তোমার সাথে কথা বলি বাবু। তুমি কি করো গো? ডাক্তার, আমিও তোমার সাথে কথা বলছি। আমার কাজই তো এটা। অনেকক্ষণ কথা শেষে নীরা, আচ্ছা বাবু এখন ঘুমাও। ডাক্তার, আর 5টা মিনিট থাকো প্লিজ। নীরা, চুপ আর 1 সেকেন্ডও না, এখনই ঘুমাও, গুড নাইট। ডাক্তার, ওকে বেবি, গুড নাইট। এদিকে বসরের ফোন। আমি, কিরে হঠাৎ রাতের বেলা ফোন দিলই, আমাকে কি মনে করে? বসর, না মানে তোর সাথে কিছু কথা বলার ছিল। আমি, কি কথা বল। বসর, শোনার পর রাগ করতে পারবি না। আমি, আরে না তুই আমার বন্ধু, তোর কথাতে আমি রাগ করব না। বসর, তাহলে শুন। নীরাকে আমার প্রথম দেখাতেই ভালো লাগছে, প্রেমে পড়ে গেছি। ওকে আমি বিয়ে করতে চাই, তোর যদি কোনো আপত্তি না থাকে। আমি, আরে এটা তো খুশির কথা। তুই নীরাকে ভালোবেসে ফেলছিস। তাই তো বলি, সেদিন রাতে নীরাকে দিয়ে ডাক্তারকে শায়েস্তা করানোতে তুই না করেছিলি। আমার কোনো আপত্তি নেই, তুই তোর পরিবারকে আমার আম্মুর সাথে কথা বলতে বল, বিয়ের দিন তারিখ তারাই ঠিক করবে। বসর, আচ্ছা বন্ধু, ধন্যবাদ তোকে। আর হ্যাঁ, তোর বোন বিয়ে করব বলে তোকে ভাইজান বলে ডাকতে পারবো না। আমি, আরে সমস্যা নেই, আমরা আগে থেকেই বন্ধু, তাই ভাইজান বলার দরকার নেই, তুই টাই বেস্ট। বসর, আচ্ছা বন্ধু, তাহলে এখন রাখি, আর নীরাকে বলে দিস ডাক্তারের থেকে যেন নিজেকে নিরাপদে রাখে। আমি, ওকে বলবো, এখন ঘুমা, গুড নাইট। তারপর আমার পাগলি বউকে বললাম বিয়ের কথা। আলিফা, বাহ, বিয়ে মানেই কত মজা, তাই না? তাহলে আমরাও বিয়ে করে ফেলবো। হ্যাঁ। আমি, আচ্ছা ঠিক আছে, এখন তুমি আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে যাও। আলিফা, আচ্ছা তুই ও ঘুমা আমার সাথে। আমি, ওকে, গুড নাইট। তারপর ঘুমের শেষে সকালে উঠে ফ্রেশ হয়ে নাস্তা টেবিলে বসে ডাক্তারকে শায়েস্তা করার ফাইনাল পরিকল্পনা করে নীরাকে শিখিয়ে দিয়ে একসাথে বের হলাম। পথিমধ্যে ডাক্তারের ফোন। ডাক্তার, বেবি তুমি কোথায়? নীরা, বাবু আমি তোমার দেওয়া ঠিকানায় আসছি। ডাক্তার, ওকে তাড়াতাড়ি আসো বেবি। আমি, এদিকে সজীবকে পুলিশ নিয়ে সময় মতো যে রেস্টুরেন্টে দেখা করতে চেয়েছে ডাক্তার আর অনৈতিক কাজ করার জন্য প্রস্তাব দিচ্ছে, সেখানে হাজির হতে বলি। নীরাকে ভিতরে পাঠিয়ে দিয়ে আমি ও আলিফা পাশেই অবস্থান করি। ডাক্তার, বেবি আসছ? নীরা, হুম বাবু, আসলাম। ডাক্তার, তাহলে চলো শুরু করা যাক। নীরা, কথাটি শুনেই ঠাস করে ডাক্তারকে থাপ্পড় লাগিয়ে দেয়। তুই কি ভাবছিস আমাকে লম্পট চরিত্রহীন? তোকে আজ মেরাই ফেলব। ডাক্তার, কি বলছো বেবি, এসব আসো শুরু করি। আমি, সামনে গিয়ে কি শুরু করবি রে বাইয়ঞ্চোদ? ডাক্তার, তুই কিভাবে বেঁচে আছিস? তোর তো বাঁচার কথা না। আমি, তোকে শায়েস্তা দেওয়ার জন্যই আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখছে। কথাটি শোনার পর ডাক্তার পকেট থেকে একটি ছুরি বের করে নীরার গলাতে ধরে বলে, ডাক্তার, একদম কোনো সমস্যা সৃষ্টি করতে পারবি না, নয়তো এই মেয়েকে শেষ করে দিব। সাথে সাথে পুলিশ ওকে চারপাশ থেকে ধরে ফেলে হাতে হাতকড়া লাগিয়ে দেয়। কারণ আমরা আগে থেকেই পুলিশ আর রেস্টুরেন্টের লোকজন নিয়ে আড়ালে লুকিয়ে এসব লক্ষ্য করছিলাম। বিষয়টা আলিফা বুঝতে পেরে কেমন যেন সবকিছু আগের মতো ঠিক করে নিয়ে বলে, আলিফা, ওই কুত্তার বাচ্চা কে?
আলিফা, ওই কুত্তার বাচ্চাকে মেরে ফেলব আমি। ওর জন্য আমার জীবন থেকে সুন্দর মুহূর্তগুলি হারিয়ে গেছে। ও আমার ক্ষতি করেছে, ওকে আজ আমি খুন করে ফেলব। আমি এ কি? আলিফা দেখি পুরো সুস্থ হয়ে গেছে। পুলিশ, না হাপু, আপনার কিছু করতে হবে না, ওর উপযুক্ত শাস্তি ও পেয়ে যাবে। আইনের হাত থেকে রক্ষা পাবে না। আমরা ওকে নিয়ে গেলাম। আমি পড়ি, তুমি সুস্থ হয়ে গেছ? আলিফা, হ্যাঁ, আমি এখন সুস্থ। তুমি আমাকে ক্ষমা করে দাও মেহেদি। আমি তোমার ভালোবাসা বুঝতে পারিনি। তোমাকে অনেক বেশি কষ্ট দিয়েছি, অনেক অপমান করেছি। এর কোনো ক্ষমা হয় না, তবুও আমি আজ তোমার কাছে ক্ষমা চাইছি। আমি ধুর পাগলি, তুমি হলে আমার বউ, তাই আমি সব ভুলে গিয়েছি, কিছু মনে রাখিনি। আলিফা, নাহ গো, তবুও আমি অপরাধী। তুমি বলো আমাকে ক্ষমা করে দিয়েছ। আমি আচ্ছা পাগলি, আচ্ছা, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। আলিফা, ধন্যবাদ। আর আজ আমি তোমাকে একটি কথা বলতে চাই। যে কথাটি ১.৫ বছর আগে বালিতে পিঙ্ক বিচে বলার জন্য আমি একটু আলাদা হয়েছিলাম। কখনো ভাবিনি যে তার জন্য এভাবে ১.৫ বছরের জন্য আলাদা হয়ে যাব। আমি ওই সব অতীতের কথা বাদ দিয়ে কি বলতে চাও বলে ফেলো, আমার আর কৌতূহলের শেষ হচ্ছে না। আলিফা, আমি তোমাকে ভালোবাসি। থাকবে তো শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার সাথে। বিপদ আপদে সব সময় পাশে থাকবে। আমিও তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসি পড়ি। আর হ্যাঁ, আমি তোমার হাসি মুখের জন্য সব করতে পারব। আলিফা, তাহলে করছো না কেন? আমি কি করছি না? আলিফা, গাধা, জড়িয়ে ধরো আমাকে। আমি বলার সাথে সাথে শক্ত করে ওকে জড়িয়ে ধরলাম। প্রায় ২ বছরের বিবাহিত জীবনে এই প্রথম ওকে জড়িয়ে ধরেছি। ভালোবাসার মানুষের প্রথম স্পর্শ, যা কখনো ভুলা যায় না। এটা এক অন্যরকম ভালো লাগা। ওর মাথা একদম আমার বুকে মিশে গেছে। আমার হৃদস্পন্দনগুলি খুব কাছ থেকে অনুভব করছে পড়ি। কপালে একটি কিস ও করে দিলাম, কিন্তু পাগলিটা করতে পারছে না। কেন না, ও আমার পিচ্চি বউ। আলিফা, ওই কুত্তা নিচু হবি নাকি হাঁটু মারতে হবে জায়গা মতো, তাহলে তখন এমনিতেই নিচু হয়ে যাবি। আমি এই কি বলো, হাঁটু মারলে তোমারই লোকসান। যাই হোক, আমি মাথা নিচু করছি। তারপর আর কি, ও আমার কপালে একটা দিয়ে দিল। আলিফা, আচ্ছা, এই মেয়েটিকে? আমি তারপর ওকে সব বললাম বুঝিয়ে। আলিফা, তাহলে তো ভালোই ননদ ও পেয়ে গেলাম। মীরা, হ্যাঁ, আর আমিও তোমার মতো একটা সুন্দরী ভাবি পেলাম। আমি আচ্ছা হয়েছে, এখানে আর সময় নষ্ট না করে শপিংয়ে যাওয়া যাক। বিয়ের প্রস্তুতি নিতে হবে যে। আলিফা, হ্যাঁ চলো। ওমা, ননদ দেখি লজ্জাতে লাল হয়ে গেছে। মীরা, লজ্জা নারীর ভূষণ। আলিফা, হুম জানি গো ননদিনী। আমি চুপ করো, এখন শপিং মলে চলে আসছি। তারপর বিয়ের যাবতীয় কেনাকাটা করলাম। আলিফা, এই পাঞ্জাবিটা পরে দেখো তো। আমি ওর পছন্দ মতো আমি একটি পাঞ্জাবি নিয়ে নিলাম, আর আমার পছন্দ মতো ওর শাড়ি নিল। কেনাকাটা শেষ করে সোজা বাসায় চলে আসলাম। ফ্রেশ হয়ে খেয়ে রুমে আসলাম। আলিফা, এই শুনো, কাল তো নীরার বিয়ে, সবাইকে দাওয়াত দিয়েছ ঠিকমতো? আমি সবাইকে দাওয়াত দেওয়া হয়ে গেছে গো গিন্নি, আপনার ভাবতে হবে না। আলিফা, গুড বয়। আমি গুড বয় নাকি গুড স্বামী? আলিফা, সরি গো, আমার ভালো স্বামী। আমি হুম হয়েছে, এখন ঘুমাও। কাল তাড়াতাড়ি উঠতে হবে, অনেক কাজ আছে বিয়ের। আলিফা, আচ্ছা, আমাকে বুকে নিয়ে ঘুম পাড়িয়ে দাও। আমি ওকে। তারপর ঘুম পাড়িয়ে দিয়ে আমিও ঘুম। সকালে আমি
সবাইকে নিয়ে কাজে লেগে পড়েছি। আর মনে মনে ভাবছি, ইচ্ছা ছিল বন্ধুর বিয়েতে ওর সাথে কনের বাড়িতে যাব, কত মজা করব, কিন্তু তা আর হলো কোথায়, নিজের বোনের সাথেই বিয়ে দিচ্ছি বন্ধুর। সজীবের ফোন। সজীব, কিরে সবকিছু কমপ্লিট? আমি, কমপ্লিট। খুব আনন্দ তাই না? তোরা ওর সাথে আসতেছিস আর আমি বরযাত্রী হতে পারলাম না। সজীব, আচ্ছা বরযাত্রী হবার যখন এতই শখ তখন তুই বিয়ে বাড়ির গেটের একটু সামনে এসে আমাদের সাথে বরযাত্রী হয়ে গেট দিয়ে প্রবেশ করিস। আমি, আচ্ছা এটা ভালো বুদ্ধি। তারপর কথামতো ওদের সাথে বরযাত্রী হয়ে আমিও আসলাম। সবাই তো পুরাই অবাক। আলিফা, বিআই সাহেব দেখি লজ্জায় লাল হয়ে গেছে, আমাকে উদ্দেশ্য করে মশকরা করে বলে। আমিও কম না বলে ফেললাম। গো বিআইন, আপনিও লাল হয়ে গেছেন। সবাই আমাদের কাহিনী দেখে পাগলের মতো হাসছে। তারপর বিয়ের কাজ সম্পন্ন করে ওদের দোয়া করে ছেড়ে দিয়ে আসলাম। আলিফা, মনটা খারাপ লাগছে নীরাকে ছাড়া। আমারও অনেক খারাপ লাগছে, কিন্তু এটাই নিয়ম। ঘুমিয়ে পড়ো। তারপর ঘুম শেষ করে পরদিন বৌভাতে গিয়ে ওদের নিয়ে আসলাম। আজ বিয়ের 4 দিন অতিবাহিত হয়েছে। নীরা বসর সহ সবাই আজ বাসায়। অন্যান্য আত্মীয় স্বজনও আছে। ভাবছি হঠাৎ করে আজ সবাই একসাথে, কাহিনী কি? আলিফাকে ডাকলাম। আলিফা, আরে কোনো কাহিনী না, সবাই মিলে আজ একসাথে ডিনার করব তো, তাই আমার কথা শুনে বলল। আমি, আচ্ছা চলো তাহলে সবাই মিলে ডিনার করে নেই। তারপর ডিনার শেষে সবাই চলে গেল আর আলিফাকে কি যেন বলে গেল। আমি এখনো রুমেই যাইনি। যাক, পরে যাব, এখন একটু ছাদে যায়। আলিফাকে ডাকলাম, আসলো না, অথচ অন্যান্য দিন ও নিজে থেকে আমার সাথে ছাদে আসে। যাই হোক, একাই ছাদে গিয়ে রাত 11টার দিকে রুমে ফিরে আসলাম। আর এসেই অবাক, ক্যান্ডেল লাইট দিয়ে সাজানো রুম, বিছানা বাসর রাতের মতো করে সাজানো, মাঝে বড় করে লেখা ভালোবাসি। কিন্তু কে করল কখন এসব? আম্মুকে ডাক দিলাম, আম্মুও ডাকে সাড়া দিল না। হুট করেই পেছনে থেকে ধাক্কা দিয়ে আমাকে দেয়ালের সাথে মিশিয়ে দিল কে যেন। স্পষ্ট বুঝতে পারছি না কে। আস্তে আস্তে কারো আমার দিকে এগিয়ে আসার শব্দ পেলাম। এসব কি হতে যাচ্ছে আমার সাথে? পুরো বাড়ি চুপচাপ, মা ও নাই, পরীকেও দেখছি না। একটি অবয়ব একদম সামনে এসে দাঁড়াল। তার ঘন নিঃশ্বাস আমার মুখে পড়ছে। আমি সাহস করে, কে আপনি? আমি সাথে সাথে জড়িয়ে ধরে কিস করে বলল, আমি তোমার বউ আলিফা। আমি, তার মানে এত সবকিছু তোমার কাজ? আর এজন্য সবাইকে ইনভাইট করছিলা? আলিফা, আমাদের তো বাসর হয় নাই, তাই আজ সবকিছু করছি। আজ আমাদের বাসর হবে। আমি, আচ্ছা দুষ্টু বউ। সাথে সাথে ওকে জড়িয়ে ধরে কিস করতে লাগলাম। ওর ভারী নিঃশ্বাস আমার মুখে পড়ছে আর আমার ভারী নিঃশ্বাস ওর মুখে পড়ছে। আজ তোমাকে আমি আমার ভালোবাসায় রাঙাতে চাই। আলিফা, আমিও আজ তোমার ভালোবাসায় নিজেকে রাঙাতে চাই। আমি, সাথে সাথে ওকে কোলে নিয়ে সোজা বিছানায় শুয়ে দিলাম। আলিফা, এত দিনের সকল জমানো ভালোবাসা আজ একসাথে পেতে চাই আমি সব পাবে আজ শুধু তুমি আর আমি। এই কথা বলেই ওর কপালে কিস দিলাম, তারপর আর বলা যাবে না। দুজন দুজনের ভালোবাসায় ডুবে গেলাম। সমাপ্ত।